চাকরির ইন্টারভিউ দেওয়ার জন্য প্রায় 2 ঘন্টা ধরে ওয়েটিং রুমে বসে আছি। একে একে অনেকে পিয়ন ডেকে নিয়ে গেল, কিন্তু আমাকে এখনও ডাকলো না। বুঝে গেলাম আমার সিরিয়াল আসতে এখনও অনেক দেরি। ততক্ষণে চলুন আমার পরিচয় দিয়ে দিই। আমি সাজ্জাদকে, আর পড়াশোনা শেষ করে চাকরির খোঁজ করছি, কিন্তু কোথাও চাকরি পাচ্ছি না। আজকে একটা ইন্টারভিউ দিতে এসেছি, দেখি কি হয়। আপন বলতে আমার কেউ নেই, বাকিটা গল্পে জানতে পারবেন। বসে থাকতে থাকতে আরও ভালো লাগছে না, তখন পিয়ন এসে আমার নাম ধরে ডাকতে লাগলো। মনে মনে ভাবলাম, যাক, অবশেষে আমার সময় এসছে। আমি পিয়নকে বলে ভিতরে চলে গেলাম। ইন্টারভিউ রুমে 3 জন বসে আছে, 2 জন ছেলে 1 জন মেয়ে। আমাকে তারা চেয়ারে বসতে বললো, আমি বসে পড়লাম। তারপর তারা 3 জন প্রশ্ন করতে লাগলো, সেগুলো উত্তর জানা থাকায় দিয়ে দিলাম। আমার ইন্টারভিউ নিতে তারা খুব খুশি হয়েছেন। স্যার, ম্যাম, তাহলে চাকরিটা আপনাকে মেইল করে জানিয়ে দেওয়া হবে। ঠিক আছে, তাহলে আমি আসি। তারপর তারা আমাকে চলে যেতে বলল। আমি ইন্টারভিউ রুম থেকে বের হয়ে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে বাসার দিকে যাচ্ছিলাম। তখন ট্রাফিক জ্যামে আটকে থাকা গাড়ির দিকে নজর গেল, কারণ সেই গাড়িতে আমার এক্স বসে আছে, যেটা কিনা আমার থেকে বেশি কেউ বোধহয় আর ঘৃণা করে না। সেও আমাকে ঘৃণা করে কিনা সেটা আমার জানা নেই। 3 বছর আজকে আবার তার দেখা পেলাম। ওর নাম হলো মায়া। জানি না কি কাজের জন্য এই শহরে এসছে। মায়া আমাকে দেখার আগেই ওর চোখের আড়াল হয়ে গেলাম। তারপর বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করতে লাগলাম। রান্না করার সময় হঠাৎ ফোনে একটা কল এলো। ফোনের দিকে তাকিয়ে দেখি সোহান ফোন করছে। সোহান হচ্ছে আমার বন্ধু। আজকে যে অফিসে ইন্টারভিউ দিয়ে এলাম সেখানে সোহান চাকরি করে। সোহানের কলটা রিসিভ করতেই ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো। হ্যাঁ বল। কোথায় আছিস? তোকে তো অফিসে খুঁজে পাচ্ছি না। আমি তো এইমাত্র বাসায় এসেছি। ইন্টারভিউ দিয়েছিস কি? দিয়েছি। ভালো করেছিস তুই, চিন্তা করিস না, আমি যেভাবে পারি ম্যামকে বলে তোর চাকরিটা নিয়ে দিব। ঠিক আছে। ম্যামের সাথে কথা বলে তোকে রাতে জানাবো, কেমন? তাহলে কাকার চায়ের দোকানে চলে আসিস, কেমন? ঠিক আছে। কলটা কেটে দিয়ে আমি আমার মতো রান্না করতে লাগলাম। খাবার রান্না করে সেটা খেয়ে চলে গেলাম দোকানে। আমি আপাতত একটা দোকানে কাজ করি, বাসা ভাড়া এবং খাবার খরচ চালানোর জন্য। তাছাড়া আমার আর কোনো খরচ নেই। দোকানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করি, কিন্তু আজকে ইন্টারভিউ থাকার জন্য হাফবেলা কাজ করব। সন্ধ্যা পর্যন্ত দোকানে কাজ করে কাকার চায়ের দোকানে চলে এলাম। চায়ের দোকানে এসে দেখি সোহান বসে আছে। আমিও গিয়ে সোহানের পাশে বসলাম। সোহান আমার দিকে তাকিয়ে বলল, তোর কথা ম্যানেজারকে বলেছিলাম, বুঝেছিস? ম্যানেজার বলল ইন্টারভিউ ভালো দিলে অবশ্যই চাকরি পাবে এবং খারাপ দিলে পাবে না। ও, ম্যানেজার এটাও বলেছে যারা চাকরি পাবে তারা আজকে রাতেই মেল পাবে। যারা যারা মেল পাবে তাদের 1 তারিখ থেকে জয়েন করতে হবে। আজকে তো 25 তারিখ। তাই 1 তারিখে চাকরিতে জয়েন করতে বলেছে যারা চাকরি পাবে। তুই যদি পেয়ে যাস তাহলে 1 তারিখে সকালবেলা অফিসে চলে যাস, কেমন? ঠিক আছে। এভাবে অনেক ব্যাপারে কথা বলতে লাগলাম। রাত 9টা পর্যন্ত ওখানে থেকে বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হলাম, তারপর ডিনার করে ঘুমিয়ে গেলাম। সকালবেলা ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে ফোনটা চার্জে দিতে যাব, তখন দেখলাম একটা মেইল এসছে। মেইলটা চেক করে দেখলাম সেখানে লেখা আছে আমার চাকরিটা হয়ে গেছে এবং 1 তারিখ থেকে অফিসে যেতে বলেছে। এটা দেখার পর দেরি না করে মেইলের একটা স্ক্রিনশট নিয়ে সেটা সোহানকে মেসেঞ্জারে পাঠিয়ে দিয়ে ফোনটা চার্জ দিলাম। 10টার দিকে ফোনটা চার্জ থেকে খুলে দোকানে চলে গেলাম। দোকানে গিয়ে ম্যানেজারকে বললাম 1 তারিখ থেকে আসবো না, আমার চাকরি হয়ে গেছে। এইটা শুনে ম্যানেজারও অনেক খুশি হলো। সন্ধ্যায় দোকানের কাজ শেষ করে চলে গেলাম কাকার চায়ের দোকানে। এখানে এসে দেখি সোহান বসে আছে। তাহলে তো চাকরিটা হয়েই গেল। হ্যাঁ, হয়ে গেল। 1 তারিখ থেকে জয়েন করব। ভালোই হয়েছে, আমার এবং তোর অফিস এক জায়গাতেই হয়েছে। তাহলে 1 তারিখে 9টার সময় অফিসে চলে আস। তোর হাতে কি কোনো কাজ আছে? না, আমার এখন কোনো কাজ নাই। কেন? তাহলে চল কোথাও থেকে ঘুরে আসি, বসে থাকতে ভালো লাগছে না। রাতে করে কোথায় যাবি? চল নদীর পাড় থেকে একটু ঘুরে আসি। এখন যাবি? এখন। সোহান যেতে চাইল না, ওকে জোর করে নিয়ে গেলাম। নদীর পাড়ে কিছুক্ষণ বসে থেকে যে যার বাসায় চলে এলাম। বাসায় এসে ডিনার করে ঘুমিয়ে গেলাম। পরদিন সন্ধ্যায় দোকানের কাজ শেষ করে শপিং মলে গেলাম, কারণ আমার কিছু কেনাকাটা করার আছে। সেগুলো কেনাকাটা করে বাসায় চলে এলাম। আজকে আর কাকার চায়ের দোকানে গেলাম না। তারপর প্রতিদিনের খাবার খেয়ে ঘুমিয়ে পড়লাম। 1 তারিখ ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নাস্তা করে রেডি হয়ে অফিসের উদ্দেশ্যে বের হলাম। আজকে একটু তাড়াতাড়ি বের হয়েছি। যতই হোক আজকে প্রথম দিন, দেরিতে গেলে সবাই কি বলবে সেটা জানি না। ঠিক 9টার সময় অফিসের ভিতর প্রবেশ করলাম। অফিসে প্রবেশ করতে পিয়ন এসে আমার কাছে এসে বলল, আপনি কি এই অফিসে নতুন জয়েন করেছেন? হ্যাঁ, আমি এই অফিসে নতুন। তাহলে আমার সাথে আসুন। আমি পিয়নের সাথে যেতে লাগলাম। একটু পর পিয়ন আমাকে একটা রুমের ভিতরে নিয়ে বসিয়ে দিল। রুমটাতে আমাকে সব 5 জন বসে আছে। সবার সাথে পরিচয় হলাম। পরিচয়ে জানতে পারলাম এরা সবাই এখানে নতুন। তাদের সাথে গল্প করছিলাম। তখন একজন লোক রুমে প্রবেশ করলেন এবং আমাদের বললেন, আপনারা সবাই বসুন। আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমি হলাম এই অফিসের বস। আপনারা সবাই আমার আন্ডারে কাজ করবেন। আমি এত লোকের ভিতরে শুধুমাত্র আপনাদের 5 জনকে সিলেক্ট করেছি। আশা করি আপনারা সবাই ভালো মতো কাজ করবেন। আমি পিয়নকে বলে দিচ্ছি আপনাদের ড্রেসগুলো দেখিয়ে দেবে এবং একটু পর
ম্যানেজার গিয়ে আপনাদের কাজ বুঝিয়ে দিয়ে আসবে। সবাই ভালো থাকবেন। বলেই বস মানে লোকটি চলে গেলেন। একটু পর পিয়ন এসে আমাদের ডেস্ক দেখিয়ে দিল। আমি ডেস্কে গিয়ে বসেছিলাম, তখন সোহান আমার কাছে এসে বলল, বসে আছিস কেন? বসে না থেকে কি করব, কাজ জানি না তো। কেন, তোকে এখনো কাজ বুঝিয়ে দিয়ে যায়নি? না, এখনো আমার কাছে আসেনি। চিন্তা করিস না, একটু পরে সে বুঝিয়ে দিয়ে যাবে। ততক্ষণ অপেক্ষা কর এবং কোনো সমস্যা হলে আমাকে বলবি। ঠিক আছে। তারপর সোহান চলে গেল। একটু পর ম্যানেজার এসে আমাকে কাজ বুঝিয়ে দিয়ে গেল। কাজ সহজ থাকে সেগুলো করতে লাগলাম। তারপর একে একে কাজগুলো করতে লাগলাম। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল, টেরই পাইনি। সোহান এসে বলল, তখন খেয়াল হলো। তারপর সোহানের সাথে গিয়ে লাঞ্চ করে আবার কাজে মনোযোগ দিলাম। কাজ করতে করতে বিকাল 4টা বেজে গেল। অফিস এখন ছুটি, সবাই চলে যাচ্ছে, তাই আমিও আমার সব কিছু গুছিয়ে নিয়ে বাসায় চলে এলাম। প্রথম দিনটা অফিসে ভালোই কাটলো। বাসায় এসে ফ্রেশ হয়ে বাইরে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় এসে ঘুমিয়ে গেলাম। পরদিন আমি এবং সোহান একসাথে অফিসে গেলাম। অফিসে গিয়ে দেখলাম বস সবাইকে মিটিং রুমে যেতে বলল, তাই আমি এবং সোহান মিটিং রুমে গেলাম। মিটিং রুমে গিয়ে আমি অবাক হলাম, কারণ মিটিং রুমে মায়া বসে থেকে বসের সাথে গল্প করছে। মায়া এখানে থাকবে এটা আমি কখনো ভাবতে পারিনি। আমি শুধু মায়ের দিকে তাকিয়ে আছি এবং ভাবছি ও এখানে কিসের জন্য এসছে। এত কি ভাবছিস? ওই মেয়েটাকে? উনি তো আমাদের এখানে নতুন বস। আজকে স্যার আমাদের সবার সাথে ওনার পরিচয় করিয়ে দিবেন। এই মেয়ে হবে আমাদের বস? হ্যাঁ, কেন, কি হয়েছে? না, কিছু হয়নি। এখন শোন, স্যারকে বলে মনে মনে ভাবলাম এই মেয়ে যদি আমার বস হয় তাহলে এইখানে আর চাকরি করব না, কারণ আমি চাই না ওর আন্ডারে কাজ করতে। তারপর বস নিজে তার মেয়ের সাথে পরিচয় করিয়ে দিলেন এবং বললেন সে আজকে থেকে অফিস দেখাশোনা করবে। এটা বলে বস ওইখান থেকে নেমে গেলেন। তারপর আমরাও নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। আমি মায়াকে দেখছি, কিন্তু মায়া আমাকে দেখেছে কিনা সেটা আমি বলতে পারবো না। হয়তো দেখেছে। থাক, এইসব ব্যাপারে না ভাবলাম, আমি কাজ করতে থাকি। কাজ করছিলাম, তখন পিয়ন আমার কাছে এসে বললেন, আপনাকে ম্যাম ডাকছে। আমাকে ডাকছে? হ্যাঁ, আপনাকে ডাকছে। এখনই আপনাকে তার কেবিনে যেতে বলল। ঠিক আছে, আপনি যান, আমি যাচ্ছি। জানি না কি কারণে আমাকে ডাকছে, যেহেতু ডাকছে সেটা গেলেই শুনতে পারবো। কেন আমাকে ডাকছে, এখন এখানে দেরি করা ঠিক হবে না। আমি মায়ের কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ভেতরে আসবো? আসুন। তুমি নাকি আমাকে ডেকে পাঠিয়েছো? মায়া কিছু না বলে ঠাস করে আমার গালে একটা থাপ্পড় মারলো। তোর সাহস হয় কি করে তোর অফিসের বসকে তুমি করে বলে? আমি তোর বন্ধু নাকি গার্লফ্রেন্ড, কোনটা যে তুমি করে বলিস? গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছি। এরপর থেকে কখনোই আমাকে তুমি বলবি না। যদি বলিস তাহলে এর থেকে আরও খারাপ অবস্থা করব। নে, এখন এই পেপারে সাইন কর। আমি কাগজটাতে সাইন করে দিয়ে বাইরে আসবো, তখন ইরা আবার আমাকে ডেকে বলল, চলে যাচ্ছিস কেন? তাহলে কি করব? এই ফাইলগুলো 2 দিনের ভেতরে রেডি করে দিবি। ধর। এত ফাইল 2 দিনের ভিতর কিভাবে করব? আমি জানি না, তোকে টাকা দিয়ে কাজ করাই, তাই আমি যা বলবো সেটাই করবি। কিন্তু কথা না বলে এখন এখান থেকে চলে যা। আমাকে কিছু বলতে দিল না। আমি জানি আমার সাথে কেন এমন করতেছে, কিছুই বলবো না। একটা সময় আসবে যখন ও আমার মন জয় করার জন্য ঘুরবে, কিন্তু সেইটা পারবে না। অনেকগুলো ফাইল হাতে ধরিয়ে দিয়েছে, যেটা রেডি করতে মিনিমাম 1 সপ্তাহ সময় লাগবে, এবং এটা কিনা আমাকে করতে হবে মাত্র 2 দিনে। যত কথা বলবো তত সময় নষ্ট হবে, তাই দেরি না করে কাজ শুরু করে দিলাম। কাজ করতে করতে লাঞ্চের টাইম হয়ে গেল। লাঞ্চ করে এসে আবার কাজ করতে লাগলাম। 4টার সময় অফিস ছুটি হয়ে গেল। এখনও অনেক ফাইল বাকি আছে। মনে মনে ভাবলাম এই ফাইলগুলো কাজ বাসায় গিয়ে করব, তাই ফাইলগুলো নিয়ে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে একটু রেস্ট নিয়ে ফাইলগুলো কাজ করতে লাগলাম। সব কাজ করতে করতে রাত 1টা বেজে গেল। আমার সকল কাজ শেষ। এই ফাইলের আর কোনো কাজ নেই, কালকে অফিসে গিয়ে ম্যামকে জমা দিয়ে দিব। অনেক রাত হয়ে গেছে, এখন আর দেরি করা যাবে না, তাই ঘুমিয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম 8টা 50 বাজে। 9টার সময় আমার অফিস, হাতে মাত্র 10 মিনিট আছে। অফিস লেট করে গেলে ম্যাম খবর করে দিবে। তাড়াতাড়ি করে বিছানা ছাড়লাম। তারপর কোনো রকমে ফ্রেশ হয়ে নাস্তা না করে ফাইলগুলো নিয়ে অফিসে চলে গেলাম, কারণ যেই টাইম আছে সেই টাইমে আমি নাস্তা করতে পারবো না। তার চেয়ে ভালো হবে দুপুরে লাঞ্চ করে নিব। অফিসে এসে দেখি 5 মিনিট লেট। একটু শান্ত হলাম, এইটুকুর জন্য কিছু বোধহয় বলবে না, তাই নিজের ডেস্কে গিয়ে ফাইলগুলো ঠিক করছিলাম। তখন পিএন এসে বলল, ম্যাম আপনাকে ডাকতেছে, এখনই যেতে বলল আপনাকে। ঠিক আছে, ম্যামকে বলুন আমি যাচ্ছি। আমি ফাইলগুলো নিয়ে ম্যামের কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসুন। ফাইল নিয়ে এসেছেন কি? জি ম্যাম, এই নেন আপনার ফাইল। বলে ফাইলগুলো মায়ার হাতে দিলাম। মায়া ফাইলগুলো হাতে নিয়ে আমাকে কষে একটা থাপ্পড় মেরে বলল, কি পেয়েছেন আপনি? এটা কি আপনার বাবার অফিস? যখন মন চাইবে তখনই আসবেন। আজকে লেট করে কেন এলেন? ম্যাম, রাস্তায় অনেক জ্যাম ছিল, তাই আসতে দেরি হয়ে গেছে। আমি চুপচাপ কেবিনেট থেকে বের হয়ে এলাম। ঠিক করলাম এই অফিসে আর চাকরি করব না। ডেস্কে বসে রিজাইন লেটার লিখে ম্যামের কেবিনে গেলাম এবং তার হাতে একটা লেটার দিয়ে দিলাম। কিসের লেটার এটা?
আমি চাকরিটা ছেড়ে দিব, এখানে কাজ করব না, এটা আমার রিজাইন লেটার। আপনি বোধহয় ভুলে গেছেন, আপনি আমাদের সাথে চুক্তি করেছেন আপনি 3 বছরের আগে চাকরি ছাড়লে জেলে যেতে হবে। আমি এমন কোনো প্রকার চুক্তি আপনাদের সাথে করেছি বলে তো আমার মনে পড়তেছে না। তখন মায়া আমার সামনে একটি কাগজ ধরিয়ে দিয়ে বলল। এটা ভালোভাবে পড়ুন। আমি কাগজটা পড়তে লাগলাম। ওখানে স্পষ্ট লেখা আছে, আমি সাজ্জাদ বলছি, আমি এই কোম্পানির সাথে 3 বছরের চুক্তি করেছি এবং এই 3 বছরের আগে চাকরি ছেড়ে দিলে আমাকে জেলে যেতে হবে। নিচে আমার স্বাক্ষর করা। আমি কাগজটা ছিঁড়তে যাব, তখনই ওটা ছিঁড়ে লাভ নেই, এই কাগজ 1000টা ফটোকপি আছে আমার কাছে, যত ছিঁড়বে তত বের হবে। আপনি আমার স্বাক্ষর কখন নিয়েছেন? মনে পড়ে কালকে তুমি কয়েকটা কাগজের ফাইলে স্বাক্ষর করেছিলে, সেখানে এটাও ছিল। যত যাই করুন, আমি আপনার সাথে কাজ করব না। যতই চেষ্টা করো না কেন, তুমি এই চাকরি ছাড়তে পারবে না, বুঝেছো? তুমি আমাদের সাথে চুক্তি করেছো। এখন বেশি কথা না বলে নিজের ডেস্কে গিয়ে বসে কাজ করো। আমি মায়ের কেবিন থেকে বের হয়ে নিজেই নিজে গালি দিতে লাগলাম। কালকে কেন স্বাক্ষর করার সময় দেখে করলাম না। যাই হোক, এখন আর কিছু করার নেই। নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন সোহান আমার কাছে এসে বলল, ম্যাম তোর সাথে অমন ব্যবহার করলো কেন? কেমন ব্যবহার করলো? না জানার ভান করছি। থাক, এখন আর ভাব করতে হবে না, বল ওরকম কেন করলো? আরে কিছুই করিনি, একটু লেট করে আসার জন্য কথা শুনিয়েছে আর কি। ও আচ্ছা, শোন, আগামী শুক্রবার আমার বিয়ে, তোকে কিন্তু তার 4 দিন আগে চলে আসতে হবে। আরে না, আমি এসব বিয়েতে আসবো না। এসব কথা শুনছি না, তুই আমার বেস্ট ফ্রেন্ড, তোকে আমার বিয়েতে আসতেই হবে। বুঝেছি, এখন যা চেষ্টা করবো যাওয়ার। চেষ্টা করলে চলবে না, তোকে আসতেই হবে। আমি কি করব বুঝতে পারতেছি না। আমার এমনিতেই এইসব বিয়ে ভালো লাগে না, তার উপরও আমার বেস্ট ফ্রেন্ড, নাও করতে পারবো না। অনেকক্ষণ ভেবে চিন্তা ভাবনা করলাম, ঠিক আছে যাব, তবে একটা শর্ত আছে। এখন আবার কিসের শর্ত? আমি বিয়ের দিনই যাব, সেদিন থেকে বাসায় চলে আসব। কেন, বিয়ের আগের দিন আসবি? না, আমি বিয়ের আগের দিন আসতে পারবো না, আমার অনেক কাজ থাকে, তুই জানিস না। ঠিক আছে, তাহলে তুই শুক্রবার আসিস। এখন নিজের জায়গায় যা, না হলে ম্যাম দেখলে রাগারাগি করবে। ওকে, তাহলে আসিস কেমন? কোনো দরকার পড়লে আমাকে কল করবি, এই কয়দিন অফিসে আসতে পারবো না। ওকে। তারপর সোহান চলে গেল, আমি আমার মতো কাজ করতে লাগলাম। সেই দিনের মতো কাজ শেষ করে বাসায় এলাম। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার খেয়ে একটু বাইরে বের হলাম। আজকে সোহানকে বাইরে আসতে বললাম না, আমি জানি এখন ওর বিয়ের কাজে ব্যস্ত আছে, তাই আমার অন্য বন্ধুদের সাথে কিছুক্ষণ আড্ডা দিয়ে বাসায় চলে এলাম। পরদিন সকালে অফিসে গেলাম, বিকেলবেলা চলে এলাম। আনন্দের বিষয় এটা হলো যে আজকে সারাদিন ম্যাম আমাকে ডাকেনি। দেখতে দেখতে সোহানের বিয়ের দিন চলে এলো। বিয়ের দিন সকালে সোহানের বিয়েতে আমার যাওয়ার ইচ্ছা ছিল না, কিন্তু সোহান অনেকবার কল দিয়েছিল, তাই যেতে হবে। সকালে নাস্তা করে ফ্রেশ বাসার বাইরে এলাম। তারপর একটা রিক্সা নিয়ে চলে গেলাম সোহানের বাসার দিকে। সোহানের বাসায় আসার পর রিক্সা থেকে নেমে ভাড়াটা দিলাম। আজকে সোহানের বাড়ি চেনা যাচ্ছে না, পুরো বাড়ি বিয়ের সাজে সাজানো। আমি গুটি গুটি পায়ে বাসার ভিতরে ঢুকলাম। ভিতরে এসে দেখি সবাই সোহানের বউয়ের সাথে গল্প করছে। আমাকে দেখে সোহানের আম্মু আমার কাছে এসে বলল, সাজ্জাদ কখন এসেছো? আন্টি এইমাত্র এসেছি। আচ্ছা সোহান কোথায়? সোহান ওর রুমে আসে, যাও তুমি ওর রুমে যাও। আমি সোহানের রুমের দিকে যেতে লাগলাম। আসলে এই বাসায় অনেকবার এসেছি, তাই বাসায় কোথায় কার রুম এটা আমার জানা আছে। তাছাড়া অনেক যাতায়াত করার কারণে সোহানের আব্বু আম্মু আমাকে চেনে। সোহানের দরজার কাছে গিয়ে বললাম, সোহান ভিতরে আছিস নাকি? সোহান আমাকে ভিতরে যেতে বলল। আমি ভিতরে গিয়ে দেখি সোহান ওয়াশরুমের ভিতর। একটু পর বের হয়ে বলল, এত দেরি করে আসছিস কেন? আরও তাড়াতাড়ি আসতে পারলি না? কোথায় দেরি করে এসেছি, আমার সময় আরও আগে এসেছি। খাওয়া দাওয়া করেছিস? সকালের নাস্তা বাসা থেকে করে এসেছি। ঠিক আছে, তাহলে চল, তোকে তোর ভাবির সাথে পরিচয় করিয়ে দিই। ঠিক আছে চল। তারপর সোহানের ওয়াইফের সাথে আমার পরিচয় করিয়ে দিল। তারপর আমরা 3 জন মিলে গল্প করতে লাগলাম। গল্প করতে করতে আমার চোখ গেল দরজার দিকে, দেখলাম মায়া বাসার ভিতরে আসছে। তখন আমি সোহানকে বললাম, তুই ম্যামকেও আসতে বলেছিলে নাকি? আসতে বলেছিলাম। তাকে বলেছিস কেন? হাজার হোক সে আমাদের অফিসের বস, তাকে তো বলতেই হবে না, না বললে তো আর হবে না, বুঝিস না? কেন, ম্যামের সাথে তোর কোনো ঝামেলা হয়েছে নাকি? সেসব কিছু না, এমনি বললাম। তারপর সোহান ম্যামকে দেখতে পেল। সোহান উঠে গিয়ে ম্যামের কাছে গিয়ে বলল, ম্যাম ভালো আছেন? এই তো ম্যাম, ওইদিকে বসে গল্প করছিলাম, আসুন আপনাকে আমার ওয়াইফের সাথে পরিচয় করিয়ে দিই। তারপর সোহান ম্যামকে নিয়ে ওর বউয়ের কাছে গেল। তারপর তাদের পরিচয় করিয়ে দিল। পরিচয় শেষে সোহান খেয়াল করলো সাজ্জাদকে কোথাও দেখা যাচ্ছে না, তাই সোহান সাজ্জাদের নাম্বারে কল করলো, কিন্তু নাম্বার বন্ধ বলতেছে। সোহান বারবার কাউকে কল করছে। এটা দেখে ম্যাম বলল, সাজ্জাদকে কল করছি কিন্তু ওর নাম্বার বন্ধ বলছে। সোহান সাজ্জাদের নাম্বারটা ম্যামকে দিল। ম্যামও বারবার কল দিতে থাকতো, কিন্তু ফোন শুধু বন্ধ বলতেছে। এদিকে সাজ্জাদ মানে আমি সোহান ম্যামের সাথে কথা বলার সময় চুপ করে বিয়ে বাড়ি থেকে বাইরে চলে এসেছি। এখন বাসায় না গিয়ে নদীর পাড়ে যাচ্ছি। যদি বাসায় যাই তাহলে বলা যায় না সোহান বাসায় চলে আসতে পারবে।
ফোনটা বন্ধ করে রেখে দিয়েছি, যেন ওরা আমাকে ফোন দিলে ফোন বন্ধ থাকে। বিয়েবাড়ি কেন এলাম এটা সবার মনে প্রশ্ন থাকতে পারে, তার উত্তরটাও দিচ্ছি। আপনারা নিশ্চয়ই জানেন মায়া আমার সাথে কেমন ব্যবহার করে। আমি ভালো করে জানি মায়া সবার সামনে আমাকে কোনো না কোনোভাবে অপমান করবেই, সেই জন্য আমি সেখান থেকে চলে আসছি। একটু পর নদীর পাড়ে এলাম, দূরে দেখলাম একটা গাছের নিচে ফাঁকা জায়গা আছে, সেদিকে হাঁটা ধরলাম। গাছটার দিকে যাচ্ছি, তখন কেউ পিছন থেকে বলে উঠল, ভাইয়া ভালো আছেন? পিছনে ফিরে তাকিয়ে দেখি আমার আগের জেলার একজন ছোট ভাই, নাম রায়হান। রায়হান, এতদিন পর হঠাৎ করে তুই? হ্যাঁ ভাইয়া, এখানে একটা কাজে এসেছি, কিন্তু আপনি এখানে কেন? আমি তো কয়েক বছর ধরে এই শহরেই থাকি। কেন? জেনেও বলছিস কেন এখানে থাকি? কেন ভাইয়া, মায়া আপু আপনার কাছে ক্ষমা চাইনি? কি বলিস এসব? মায়া আমার কাছে ক্ষমা চাইবে কেন? উল্টে সে আমার বস হয়ে আমাকে আরো বেশি বেশি করে অপমান করতেছে। আপনি ভুল বুঝছেন ভাইয়া, মায়া আপু তো কয়েকদিন আগে আমাদের বাসায় গিয়েছিল। তোদের বাসায় কেন গিয়েছিল? আসল সত্যটা জানতে। বুঝতে পারছি না, ভালোভাবে পুরো ঘটনাটা খুলে বল। আচ্ছা ভাইয়া, তাহলে শুনেন। মাসখানেক আগে মায়া আপু হঠাৎ করে আমাদের বাসায় এসেছিল এবং এসে আমাকে বলে এরার বাসায় নিয়ে যাওয়ার জন্য। তারপর আমি মায়া আপুকে এরার বাসায় নিয়ে যাই, কিন্তু অবাক করার বিষয় হলো এরার ক্যান্সার হওয়ার কারণে সে মারা গিয়েছিল। সেটা শুনে মায়া অনেক কষ্ট পায়, সে চলে আসতে যাবে, তখন এরা আপুর আম্মু তার হাতে একটা চিঠি দেয়। সেটা পড়ে মায়া আপু অনেক কান্না করেছিল এবং আমাকে বলেছিল আমি অনেক বড় ভুল করেছি, যেটা আমাকে ঠিক করে নিতে হবে। তারপর আমাকে বাসায় নামিয়ে দিয়ে ও বাসায় চলে এসেছিল। চিঠিতে কি লেখা ছিল জানতে পারিসনি? না, সেটা আমাকে বলেনি যে চিঠিতে কি লেখা ছিল। মায়াপু চিঠিটা নিজের সঙ্গে করে নিয়ে এসেছে। যদি সব সত্যি জেনে থাকে তাহলে মায়া আমাকে এমন অপমান করে কেন? সেটা তো মায়াপু বলতেই পারবে, তবু আমি আপুর কাছ থেকে শুনে আপনাকে জানাবো। আচ্ছা ভাইয়া, তাহলে থাকেন, আমাকে এখন যেতে হবে। সময় পেলে আমার বাসায় আসিস কেমন? ঠিক আছে ভাইয়া, আসবো। তারপর রায়হান চলে গেল। মনে মনে ভাবতে লাগলাম, মায়া কি সব সত্যি জেনে গেছে নাকি জানতে পারেনি? যদি জানতো তাহলে আমার সাথে এমন ব্যবহার করতো না, সবসময় হাসি খুশিভাবে কথা বলতো। ঠিক করলাম কয়েকদিনের জন্য কোথাও লুকিয়ে থাকবো, এমন জায়গায় থাকবো যেখানে থাকলে আমাকে কেউ খুঁজে পাবে না এবং এতদিনের সোহানের রাগটাও কমে যাবে। কিন্তু আমি যাব কোথায়? আমার তো তেমন যাওয়ার জায়গা নেই। এক আছে, সেটা হলো আমার ছোট ভাইয়ের হোস্টেল, সেখান থেকে পড়াশোনা করে। তবুও একবার কথা বলে দেখা উচিত যে কয়েকদিন সেখানে থাকা যাবে নাকি। যেমন ভাবা তেমন কাজ, ফোনটা বের করে ছোট ভাইকে কল করলাম। রিং হওয়ার একটু পর ধরলো। ওর নাম হচ্ছে রাকিব। হ্যালো রাকিব। হ্যাঁ সাজাদ ভাই বলেন। তুই এখন কোথায় আছিস? ভাই আমি তো হোস্টেলে আছি। ও আচ্ছা, তোর হোস্টেলে কি কয়েকদিন থাকা যাবে? আমার বাসার কিছু প্রবলেম হয়েছে তো তাই। হ্যাঁ ভাইয়া যাবে, চলে আসুন। আমার রুমমেট কয়েকদিনের জন্য বাড়িতে গিয়েছে, এখন আমি একাই থাকি, আপনি চলে আসুন। ঠিক আছে, আমি আসতেছি। কলটা কেটে দেওয়ার সাথে সাথে একটা অচেনা নাম্বার থেকে কল এলো। আমি অচেনা নাম্বারে কল রিসিভ করি না, তাই ওভাবেই বাজার উপর রেখে দিয়ে রাকিবের হোস্টেলের দিকে যেতে লাগলাম। কিন্তু সেই নাম্বার থেকে বারবার কল দিচ্ছে, এটা আমার বিরক্তিকর লাগছে। মাথায় রাগ উঠে গেল, তাই কলটা কেটে দিয়ে ফোনটা আবার বন্ধ করে রেখে দিলাম। অন্যদিকে মায়া ও সোহান। মায়া অনব্রত সাজ্জাদ কল দিয়েই যাচ্ছে। এতক্ষণ রিং হলো, কিন্তু এখন ফোন আবার সুইচ অফ বলতেছে। মায়া যেন এখন কান্না করে দিবে এমন একটা ভাব হয়ে গেছে। ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখছি সাজ্জাদ কোথায় গিয়েছে। আমি জানি সাজ্জাদ আমার জন্য এখান থেকে চলে গেছে। আমি ওর উপর একটু বেশি নিজে রাগ দেখিয়েছি, যার জন্য আজকে বিয়ে বাড়িতে আমাকে দেখে এখান থেকে চলে গেছে। ম্যাম, আমি বললাম তো আপনি চিন্তা করবেন না, আমরা সবাই মিলে ওকে খোঁজার চেষ্টা করলে ঠিক পাওয়া যাবে। আমি কিছু জানি না, তুমি সাজ্জাদকে আমার কাছে এনে দাও। তারপর সোহান অনেক জায়গায় সাজ্জাদের খবর নিল, কিন্তু কেউই সাজ্জাদের কোনো খবর দিতে পারে না। এটা শোনার পর মায়া আরও বেশি করে কান্না করতে থাকে। এটা দেখে সোহান মায়ের থেকে জানতে চায় মায়া ওর জন্য কেন কান্না করতেছে। তখন মায়া বলে, আমি এটা বলতে পারবো না, তুমি সাজ্জাদের কাছ থেকে শুনে নিও। তুমি যেভাবে পারো সাজ্জাদকে ফিরিয়ে নিয়ে আসো। সোহান অনেকভাবে মায়ের কান্না থামানোর চেষ্টা করতেছে, কিন্তু পারছে না। একটু পর মায়াকে শান্ত করে ওর বাসায় পাঠিয়ে দেয়। এদিকে আমি হাঁটতে হাঁটতে রাকিবের হোস্টেলের সামনে চলে এসেছি। হোস্টেলের ভিতর গিয়ে ফোন অন করে রাকিবকে কল দিয়ে নিচে আসতে বললাম। রাকিবের সাথে কথা শেষ করে সাথে সাথে সোহানের নাম্বার থেকে কল এলো। এবারও কলটা রিসিভ না করে ফোনটা বন্ধ করে দিলাম। একটু পর রাকিব আমার কাছে এলো, তারপর ওর সাথে আমি ওর রুমে গেলাম। রুমে যাওয়ার পর রাকিব আমাকে বলল, আচ্ছা হঠাৎ করে এখানে আসার কারণটা কি? একটা সমস্যা হয়েছে তো তাই এখানে আসতে হয়েছে। সমস্যাটা কি বলবেন? আসলে বাকিটা বলার আগেই রাকিবের ফোনে সোহানের কল এলো। রাকিব কলটা রিসিভ করতে যাবে, তখন আমি রাকিবকে বললাম, সোহান সহ কেউ যদি আমার কথা জিজ্ঞেস করে বলবে জানি না, ঠিক আছে? আমার কথা শুনে রাকিব কলটা রিসিভ করে সোহানকে বলল, হ্যাঁ হোসেন ভাই বলেন। তোর ওখানে কি সাজ্জাদ গিয়েছে? না তো ভাইয়া, সাজাদ ভাই তো আমার কাছে আসেনি। কেন, কিছু হয়েছে?
না, এমনি জিজ্ঞেস করলাম, সাজ্জাদকে কোথাও পাওয়া যাচ্ছে না তো তাই। ও আচ্ছা, ওর কোনো খোঁজ পেলে আমাকে জানাস কেমন? ঠিক আছে ভাই, জানাবো। তারপর রাকিব কল কেটে দিয়ে আমাকে বলল, ভাই কি হয়েছে, আপনাকে এত খুঁজছে কেন এবং আমাকে মিথ্যা বললেন কেন? একজনকে উচিত শিক্ষা দেওয়ার জন্য এখানে আছি। কাকে সেটা তো একটু বলবেন। আমার অফিসের বস প্লাস এক্স গার্লফ্রেন্ড। কি কারণে সেটা তো একটু খুলে বলবে। ঠিক আছে, তাহলে শোন, এটা আজকে অথবা কালকের ঘটনা না, এটা আজ থেকে 6 বছর আগের ঘটনা। তাহলে চলুন আপনাদের পড়িয়ে নিয়ে আসি সাজ্জাদ এবং মায়ার সেই পুরো ঘটনা। 6 বছর আগে প্রথম মায়ের সাথে যেদিন দেখা হয় সেদিন ছিল শনিবার। প্রতিদিনের মতো পায়ে হেঁটে ভার্সিটি যাচ্ছিলাম। এমন সময় রাস্তার এক পাশে মানুষের ভিড় দেখতে পেলাম। কি হয়েছে সেটা দেখার জন্য পেয়ে গেলাম। পরে দেখলাম ভিড়ের ভিতর একটা মেয়ে পড়ে আছে। মেয়েটা আর কেউ না, মেয়েটি ছিল মায়া। খেয়াল করলাম মায়ের মাথা দিয়ে রক্ত বের হচ্ছিল। আমি জানতাম এখানের মানুষজন রাস্তায় কারো সমস্যা হলে সাহায্য করবেই না, উল্টো সেটা ভিডিও করে আপলোড দিবে নানান জায়গায়। আমি এটা দেখতে না পেরে কয়েকজনকে বললাম, আপনারা একটু সাহায্য করুন, ওনাকে হাসপাতালে নিয়ে যেতে হবে। তখন কয়েকজন আমাদের গাড়িতে তুলে দেয়। তারপর আমি মায়া মানে মেয়েটিকে নিয়ে হাসপাতালে চলে আসি এবং ইমার্জেন্সি কেবিনে ভর্তি করি। সেদিনের মতো আর কলেজে যেতে পারলাম না। হাসপাতাল থেকে হলো অনেকক্ষণ পর মেয়েটির জ্ঞান ফিরল। আপনার বাসার কারো নাম্বার বলুন তো, তাদের খবর দিই। আপনার ফোনটা দিন। আমি মেয়েটিকে ফোন দিলাম। সে ফোন নিয়ে কাকে যেন কল দিয়ে আসতে বলল। কথা বলে ফোনটা আবার আমাকে ফিরিয়ে দিয়ে বলল, ধন্যবাদ। আপনি যদি না থাকতেন তাহলে আমার যে কি হতো। এটা কোনো ব্যাপার না, আমি না থাকলে অন্য কেউ এসে আপনাকে সাহায্য করতো। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সাজ্জাদ, আপনার নাম কি? আমার নাম মায়া। আপনার এই অবস্থা হলো কি করে? বুঝেছি। আপনার বাসার লোকজন কি আসছে? বলে দিয়েছি, তারা আসছে। ঠিক আছে, তাদের আসা পর্যন্ত আমি আছি, আপনি চিন্তা করবেন না। হুম একটা কথা জিজ্ঞেস করব? বলুন, কি বলবেন? আপনি কি এখানে নতুন নাকি? মানে এর আগে তো আপনাকে এখানে কখনো দেখিনি। আসলে আমি এই জায়গায় নতুন এসেছি, 1 মাস হলো। আমার বোনের বাসায় এসেছি এবং এখন এখান থেকেই পড়াশুনো করব। ও বুঝলাম। আমাদের কথা বলতে বলতে মায়ের পরিবারের লোকজন চলে এসছে। মায়ের বোন তাড়াহুড়ো করে ওর কাছে গিয়ে বলল, কি হয়েছে তোর? তুই হাসপাতালে কেন? তেমন কিছু না, মাথায় একটু আঘাত পেয়েছি, এটাই। তারা 2 বোন মিলে অনেক কথা বলতেছে কিভাবে এসব হলো। তখন আমি কেবিনের বাইরে এসে মায়াকে হাত দিয়ে বিদায় জানিয়ে ওখান থেকে সোজা বাসায় চলে এলাম। আজকে তো কলেজে যেতে পারলাম না। বাসায় এসে ফ্রেশ হয়ে খাবার রান্না করে খেয়ে নিলাম, তারপর ঘুমিয়ে গেলাম। সেদিন সারাদিন বাসা থেকে বের হলাম না। তবে কয়েকদিন পর রাস্তা দিয়ে হেঁটে হেঁটে কলেজে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে পিছন থেকে আমাকে কেউ ডাক দিল। আমি পিছনে তাকিয়ে দেখি মায়া আসছে। মায়াকে দেখে আমি একটু দাঁড়ালাম, তখন মায়া আমার কাছে এসে বলল, সেদিন হাসপাতাল থেকে সবার সাথে কথা না বলে চলে এলেন কেন? এমনি চলে এসেছিলাম। এখন আপনার শরীর কেমন? এখন আমার শরীর অনেক ভালো। আচ্ছা, আপনি কি করেন? আমি পড়াশোনা করি এবং টিউশনি করি। কিসে পড়েন? আমি কলেজে ইন্টার ফাইনাল ইয়ারে পড়ি। আপনি কিসে পড়েন? আরে, আমিও ওইখানেই পড়ি এবং সেম ইয়ারে। তাহলে তো ভালোই। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? কেন? এমনি। আপনার কোনো সমস্যা আছে নাকি? না, আমার কোনো সমস্যা নেই। তাহলে আমরা বন্ধু হতে পারি, তাই না? হওয়া যেতে পারে। তাহলে কিন্তু তুমি করে বলতে হবে। তুমি না বললে হবে না। কেন তুমি করে বলতে চাও? আমার কাছে আপনি কথাটা ঠিক লাগছে। না, এইসব আপনি কথা এখানে চলবে না। বন্ধু যেহেতু হয়েছ, সো তুমি করেই বলতে হবে। ঠিক আছে, এখন থেকে তুমি করেই বলবো। এই তো ভালো ছেলে। আচ্ছা, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় আমি একা। কেন, তোমার বাবা মা নেই? না, তারা মারা গেছেন অনেক আগে। আই এম সরি। যেহেতু তোমার কেউ নেই, তাহলে তুমি চলো কিভাবে? প্রথমে বলেছিলাম না টিউশন করাই, সেটা দিয়েই আমার হয়ে যায়। ও, তোমার বাসায় কে কে আছে? আমার বাসায় সকলেই আছে, বাবা মা ভাই বোন। ও, কথা বলতে বলতে আমরা কলেজে চলে এলাম। ক্লাস শুরু হতে এখনো কয়েক মিনিট বাকি আছে, তাই ক্লাসে গিয়ে আমি আমার জায়গায় বসলাম। মায়া ওর সিটে গিয়ে বসলো। একে একে সকল ক্লাস শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে ক্যাম্পাসে বসে একটা মেয়ে ফ্রেন্ডকে একটা টপিক বুঝিয়ে দিচ্ছিলাম। তখন হঠাৎ করে আমার সামনে মায়া চলে আসে এবং বলে, তুমি ওই মেয়েটার সাথে কি করছো? ওর একটা জায়গায় সমস্যা, সেটা বুঝিয়ে দিচ্ছি। বোঝানোর জন্য অনেকে আছে, তুমি আমার সাথে চলো এখন। বলে মায়া আমার হাত ধরে টানতে টানতে রাস্তায় নিয়ে এসে একটা রিকশায় ডাক দিল। রিকশা আসার পর মায়া আমাকে রিকশায় উঠতে বলল।
আমি রিকশায় ওঠার পর মায়াও রিকশায় উঠে বসলো। এই প্রথম কোনো মেয়ের সাথে রিকশায় বসলাম। আবার মায়ের কথাও ভাবতে লাগলাম, একদিন কত অধিকার দেখাচ্ছে আমার উপরে, জানি না আবার সামনের দিনগুলোতে কি করে বসে। এরপর থেকে তুমি কোনো মেয়ের সাথে কথা বলবে না, বুঝেছো? ঠিক আছে, তাহলে তোমার সাথে কথা বলবো না। আমার সাথে কথা বলবে না কেন? তুমি তো বললে যে কোনো মেয়ের সাথে কথা যেন না বলি, তুমিও তো একটা মেয়ে। আমি ওটা বলেছি নাকি? তুমি শুধু আমার সাথে কথা বলবে, তাছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বলবে না। কেন, কথা বললে তোমার সমস্যা নাকি? শুধু ছোট সমস্যা না, অনেক বড় সমস্যা। আচ্ছা, তোমার কি কোনো গার্লফ্রেন্ড আছে? কি বলো, আমার মতো ছেলের গার্লফ্রেন্ড থাকবে কেমন করে বলো তো? কেন, কি কম আছে তোমার ভেতর? সুন্দর চেহারা নেই, পকেট ভর্তি টাকা নেই, একটা ছেলের জীবনে এই সমস্যাগুলো থাকতে আর কিছু লাগে নাকি? এটা মোটেও না, সব মেয়েরা টাকা খোঁজে না, কিছু মেয়ে আছে তারা ভালো মনের মানুষ খোঁজে। আমি তেমন মেয়ে দেখতে পাই না। খুঁজলে অনেক দেখতে পাবে। রিক্সা আমার বাসার সামনে চলে আসার জন্য রিক্সাওয়ালার মামাকে রিক্সা থামাতে বললাম। তারপর আমি রিক্সা থেকে নেমে ভাড়া দিতে যাব, তখন মায়া আমায় বাধা দিয়ে বলল, তুমি ভাড়া দিও না, আমি ভাড়া দিয়ে দিব। মামা, আপনি চলুন, ওর কাছ থেকে ভাড়াটা নেবেন না। রিক্সাওয়ালা আমার কাছ থেকে ভাড়া না নিয়েই চলে গেল। যাই হোক, আমার টাকাটা বেঁচে গেল। বাসের ভিতরে ঢুকে ফ্রেশ হয়ে খাবার রান্না করছিলাম, তখন আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখি অচেনা একটা নাম্বার, তাই কলটা ধরলাম না। অনেকক্ষণ ধরে এই নাম্বার থেকে কল আসছে, তাই ভাবলাম কার না কার কি হয়েছে, তাই আমাকে কল করছে। অনেক ভেবে চিন্তে কলটা রিসিভ করলাম, তখন ওপাশ থেকে একটা মেইলি কণ্ঠ বলতে লাগলো, এতক্ষণ ধরে কল দিচ্ছি, কল রিসিভ করছো না কেন? কে আপনি? আমি মায়া। এতক্ষণ ধরে আমার কল রিসিভ করছিলে না কেন? মনে মনে বললাম, মায়া আমাকে কল দিয়েছে কেন এবং নাম্বার পেলো কোথায়? তুমি আমার কল দিয়েছো কেন এবং আমার নাম্বার পেলে কোথায়? এমনি তোমার সাথে কথা বলার জন্য কল দিয়েছি। কি করছো? আমি এখন কথা বলতে পারবো না, আমি কাজ করতেছি। আমার নাম্বার পেলে কোথায় আগে এইটা বলো। তোমার নাম্বার আগে থেকেই আমার কাছে ছিল, সেদিন হাসপাতালে তোমার দিয়ে কল দিয়েছিলাম না, সেখান থেকেই ম্যানেজ করেছি। ও, আমি তো এখন কথা বলতে পারবো না, কাজ করছি, পরে কল দিও। ওইসব পরে বলো, এখন বলো তুমি ঠিকঠাকভাবে বাসায় গিয়েছো কি? ঠিকভাবে এসছি, তুমি গিয়েছো কি? এসেছি। লাঞ্চ করেছো? না, এখনো করিনি, খাবার রান্না করছি, তুমি কল দিলে। ঠিক আছে, তাহলে তুমি রান্না শেষ করো, পরে আমি কল দিব। এবং এটা আমার নাম্বার, তুমি সেভ করে রেখে দিও। জানি, এখন কল রাখো। তবু মায়া কল কেটে দিতে চায় না। শেষে আমি জোর করে কল রেখে দিয়েছি। তারপর আবার খাবার রান্না করতে লাগলাম। খাবার রান্না করে খেয়ে নিলাম, তার কিছুক্ষণ রেস্ট নিয়ে টিউশনে করাতে গেলাম। এইভাবে কিছুদিন কেটে গেল। এখন আমার এবং মায়ের ভিতর অনেক ভালো একটা সম্পর্ক হয়ে গেছে। আমরা দুজন সবসময় একসাথে ঘোরাঘুরি করি এবং মাঝে মাঝে মায়া আমার জন্য খাবার রান্না করে নিয়ে আসে। আগামীকাল মায়ের জন্মদিন, বাসায় ছোটোখাটো একটা অনুষ্ঠান করবে, সেখানে আমাকে যেতে বলেছে। আমি সেখানে যেতে চাইনি, কিন্তু এমনভাবে বলেছে যে আমার যেতেই হবে। ভাবছি জন্মদিন তো খালি হাতে যাওয়া যাবে না, কিছু একটা নিয়ে যেতে হবে। অনেক ভেবে ঠিক করলাম মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাব। দেরি না করে শপিং মলে গিয়ে মায়ের জন্য একটা শাড়ি কিনে নিয়ে আসলাম। সন্ধ্যায় মায়ের বাসায় যাওয়ার জন্য রেডি হচ্ছিলাম, তখন হঠাৎ করে মায়া কলে এলো। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে মায়া বলতে লাগলো, তুমি কোথায়? তোমাকে তো দেখতে পাচ্ছি না। আমি বাসায় আছি, রেডি হচ্ছি। এখন রেডি হচ্ছ? তাড়াতাড়ি করে আসো। তুমি থাকো, আমি আসছি। তাড়াতাড়ি আসো। কলটা কেটে দিল। আমি জানি না মেয়েটা আমার জন্য এত পাগল কেন। যাই হোক, রেডি হয়ে মায়ের বাসার দিকে যেতে লাগলাম। একটু পর মায়ের বাসায় চলে এলাম। বাসার দরজার কাছে এসে কলিং বেল বাজাতেই মায়া দরজা খুলে দিয়ে আমাকে বলল, আরে তোমার আসতে এতক্ষণ লাগে কেন? আমার বাসা থেকে আসতে সময় তো লাগবেই। এসো, এখন ভেতরে আসো। আমি ভিতরে ঢুকে মায়ের হাতের শাড়ির প্যাকেটটি দিয়ে বললাম, এটা তোমার জন্য। তোমাকে এইসব কে আনতে বলেছে? কেউ বলেনি, আমি নিজের ইচ্ছাতে নিয়ে এসেছি। যাও, এখন ওখানে গিয়ে বসে থাকো, একটু পর তোমার জন্য সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? সেটা বলে তো আর সারপ্রাইজ থাকবে না, তাই না? তুমি এখানে থাকলেই দেখতে পারবে কি সারপ্রাইজ। ঠিক আছে বলে একটা ফাঁকা চেয়ারে বসে পড়লাম। বাসায় অনেক লোকজন এসছে, সবাই যার যার মতো ব্যস্ত। একটু পর মায়া আমার সামনে এলো এবং আমার হাতে একটা কাগজ ধরিয়ে বলল, এটাতে তোমার জন্য কয়েকটা শব্দ আছে, যে লেখা এখানে সবগুলো সত্য। তুমি এখানে বসেছি সেটা পড়ো প্লিজ। মায়ের কথা মতো আমি কাগজটা খুললাম, দেখলাম ভিতরে অনেক কিছু লেখা আছে। আমি লেখাগুলো পড়তে থাকলাম। কাগজটায় লেখা ছিল, প্রথমে তোমাকে অনেক ধন্যবাদ সেদিন আমার জীবন বাঁচানোর জন্য। শুধু এই কথাই না, আমার মনের সকল কথাই আজ তোমায় বলে দিব। তুমি একে একে সবগুলো পড়বে। সেদিন হাসপাতালে তোমাকে প্রথম দেখে আমার অনেক ভালো লাগে। সেদিন থেকে রোজ তোমার কথা ভাবতাম। তোমার কথা ভাবতে ভাবতে কখন তোমাকে ভালোবেসে ফেলেছি সেটা বুঝতে পারিনি। এতদিন তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি। তাই তোমাকে আমার জন্মদিনে বলবো,
যে আই লাভ ইউ, খুব ভালোবাসি তোমায়। তোমাকে ছাড়া বাঁচবো না। তোমার কাছে আমার জন্মদিনের গিফট হিসাবে আমি তোমাকে চাই, তুমি হবে আমার। সত্যি বলছি, আমার হলে সহজে তোমাকে ছাড়বো না, সবসময় তোমার সাথেই থাকবো। সবশেষে আবারও বলছি, খুব ভালোবাসি তোমাকে। কাগজের লেখাগুলো পড়ে কি বলবো কিছুই বুঝতে পারতেছি না। এখন বুঝতে পারছি মায়া আমার এত আদর যত্ন খোঁজখবর কেন নিত। হচ্ছে আমাকে ভালোবাসে সেটা বলতে পারতো না, তাই আজকে বলেছে। আমি হচ্ছে মায়াকে ভালোবাসি না সেটা নয়, আমিও মায়াকে এই কয়েকদিনে ভালোবাসতে শুরু করেছি, কিন্তু আমি মায়াকে নিজের করতে পারবো না, কারণ আমি গরিব এবং মায়া অনেক বড়লোক ঘরের মেয়ে। এত কি ভাবছো? কিছু বলছো না কেন? দেখো, আমি তোমাকে ভালোবাসতে পারবো না। কি কারণে ভালোবাসতে পারবে না আমাকে? কি কম আছে আমার ভেতর? সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে তুমি বড়লোক ঘরের মেয়ে, আমি হলাম গরিব ঘরের এতিম একটা ছেলে। তোমার সাথে আমার যায় না, তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। আমার ভালো ছেলে লাগবে না, আমার তোমাকেই লাগবে। দেখো, এটা আমার দ্বারা সম্ভব নয়, পারলে আমাকে ক্ষমা করে দিও। কথাগুলো বলে মায়াদের বাসা থেকে বের হয়ে সোজা বাসায় চলে এলাম। বাসায় এসে খাবার রান্না করছিলাম, তখন আমার কলিং বেল বেজে উঠল। আমি দরজা খুলে অবাক হয়ে গেলাম। দরজার কাছে মায়া, মায়ার বোন এবং একটা মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটাকে আমি চিনি না। মায়ের দিকে তাকালাম, দেখলাম মায়া কান্না করতেছে। মায়ের বোন আমাকে দেখে বলা শুরু করলো, তুমি কিভাবে এই কাজ করলে? আমি কি করেছি? আমার বোন ছোট থেকে যা চেয়েছে সেটা আমরা দিয়েছি, কিন্তু এবারও তোমাকে চেয়েছে, এবং তুমি কিনা ওকে এভাবে কষ্ট দিচ্ছ। আপু শুনুন, আপনাদের সাথে আমার যায় না। আপনারা ধনী মানুষ এবং আমি হলাম একটা গরিব এতিম ছেলে। আপনার এবং আমার ভেতর আকাশ পাতাল পার্থক্য। শোনো, এসব দিয়ে কিছু হয় না। আমরা টাকা পয়সা কিছু চাই না, তুমি শুধু আমার বোনকে তোমার কাছে রাখলেই হবে। আপনি বুঝতে পারছেন না। টাকা দিয়ে সব কিছু হয় না, বুঝেছো? তুমি আমার বোনকে ভালোবাসবে এবং সারা জীবন নিজের কাছে রাখবে, এটাই ফাইনাল কথা। এর বাইরে যেন আমি কিছু না শুনি। এবং মায়াকে তোমার কাছে রেখে গেলাম। আমার সামনে একটা কাজ আছে, 30 মিনিট পরে এসে মায়াকে নিয়ে যাব। তারপর মায়ের বোন আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চলে গেল। আমার সামনে মায়া দাঁড়িয়ে আছে। আমি মায়াকে রুমের ভিতরে নিয়ে এলাম। মায়া এখনও কান্না করছে। এদিকে আমি রান্না করছিলাম, সেখানে গেলাম। রান্না করছিলাম, তখন হঠাৎ করে মায়া আমাকে জড়িয়ে ধরে বলল, আমাকে ভালোবাসলে তোমার কি ক্ষতি হবে একটু বলো না। আমাকে একটু ভাবতে দাও এবং এখন আমাকে ছাড়ো, নাহলে খাবার পুড়ে যাবে। আমি তো তোমার কাছে টাকা পয়সা চাই না, শুধু তোমার ভালোবাসা চাই। মায়ের কথাগুলো শুনে বুঝলাম মায়া সত্যি আমাকে খুব ভালোবাসে। অনেক চিন্তা করলাম, মায়াকে কষ্ট দেওয়া ঠিক হবে না। ভালোবাসতে পারি, তবে কয়েকটা শর্ত আছে। বলো কি সত্য? আমি তোমার সকল সত্যি আছি। প্রথম শর্ত, বিয়ের জন্য চাপ দেওয়া যাবে না। পড়াশোনা শেষ করে চাকরি পাবো, তারপর বিয়ে করব। তুমি যা বলবে তাই হবে। দ্বিতীয় শর্ত হলো, আমাকে ছেড়ে যাওয়া যাবে না। আমি তোমাকে ভালোবাসি এবং তোমার সাথে সারা জীবন থাকতে চাই। আমি তোমাকে ছেড়ে কোথায় যাব বলো? আরেকটা হলো, তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। তুমি যা বলবে তাই হবে। এই পর্যন্ত আমার আর কোনো শর্ত নেই। এগুলো মানতে পারলে আমি তোমাকে ভালোবাসবো। মানলে ভালোবাসবে মানে? এখন থেকে ভালোবাসা শুরু করে দিয়েছো বলো? আমি তোমার সকল সত্যি রাজি। তাহলে আমার ভালোবাসতে কোনো সমস্যা নেই। তাহলে আসল কথাটা তো বললে না। কোন কথা? তোমাকে যে চিঠিতে বললাম তার উত্তর দাও। আমি বুঝতে বাকি থাকলেও না মায়া কিসের কথা বলতেছে, তাই মায়াকে জড়িয়ে ধরে বুকের ভিতর নিয়ে কানে কানে বললাম, আই লাভ ইউ টু। এটা শুনে মায়া খুশিতে আমাকে জড়িয়ে ধরলো, আমিও মায়াকে জড়িয়ে ধরলাম। তারপর থেকে শুরু হলো আমাদের ভালোবাসার দিনগুলো। আমরা রোজ একসাথে কলেজে যেতাম, একসাথে বসে ক্লাস করতাম, প্রতি সপ্তাহে ঘুরতে যেতাম। মায়া ওর কয়েকটা বান্ধবীর সাথে আমার পরিচয় করিয়ে দিয়েছিল। আসলে ওদের সাথে থেকেই চিনতাম, কিন্তু কথা বলতাম না। মায়ের সবচেয়ে কাছের ফ্রেন্ড ছিল ইরা। ইরা আমার এবং মায়ের সম্পর্কে কথাগুলো জানতো, কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করতাম, ইরা আমাদের দুজনকে একসাথে সহ্য করতে পারে না। আমি এইটা তেমন বেশি গুরুত্ব দিতাম না। এভাবে আমাদের ভালোবাসার 8টি মাস কেটে গেল। এতদিনে আমাদের ভালোবাসা আরও গভীর হয়ে গেছে। কেউ কাউকে ছাড়া থাকতে পারে না। একদিন রাতে আমি টিউশনি করে বাসায় ফিরছিলাম, তখন হঠাৎ করে আমার সামনে চলে এলো এবং বলতে লাগলো, সাজ্জাদ, একা একা কোথায় যাচ্ছ? এত রাতে এই নির্জন রাস্তায় ইরাকে দেখে একটু অবাক হলাম। কি কারণে এখানে আসছে সেটা জানার জন্য বললাম, তুমি এত রাতে এখানে কি করো? এসেছিলাম একটা কাজে, এখন বাসায় যাচ্ছি। তুমি কোথায় গিয়েছিলে? আমি আমার কাছ থেকে ফিরছি। তুমি একা একা কেন? তোমার সাথে কেউ নাই? আসলে আমি দুপুরে বাসা থেকে বের হয়েছিলাম, ভেবেছিলাম বিকেলের ভেতর কাজটা শেষ হয়ে যাবে, কিন্তু দেরি হয়ে গেছে। কি কাজ করলে যে এত দেরি হলো? সেটা তোমার জানা লাগবে না, চলো তো আমি বাসায় যাব। বলে আমার এক হাত জড়িয়ে ধরে হাঁটতে লাগলো। আমি হাতটা ওর কাছ থেকে সাইডে নিয়ে বললাম, বাসায় যাবে, চলো, আমার কাছে আসার চেষ্টা করবে না।
কি হবে তোমার কাছে গেলে? সবাই খারাপ ভাববে। এখন কথা না বলে তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় রেখে আসি। ঠিক আছে। তারপর ইরাকে নিয়ে ওর বাসার দিকে হাঁটতে লাগলাম। রাস্তায় অনেকবার ইরা আমাকে জড়িয়ে ধরেছে। আমি প্রত্যেকবার ইরাকে জিজ্ঞেস করেছিলাম কেন এমন করতেছে। তখন ইরা বলে সে নাকি একা একা ভয় পায়। কিছুক্ষণ পরে ইরাকে ওর বাসায় দিয়ে আমি বাসায় চলে গেলাম। পরদিন সকালে কেউ কলিং বেল বাজাতে থাকে। আমি ভেবেছিলাম মায়া এসছে বোধহয়, কিন্তু আমার ধারণা ভুল করে দিয়ে দেখি ইরা আমার দরজার সামনে দাঁড়িয়ে আছে। ইরাকে আমার বাসায় দেখে অনেক অবাক হলাম। তুমি আমার বাসায় কি কারণে? তোমার সাথে কিছু কথা আছে তাই এসেছি। কি কথা বলবে তাড়াতাড়ি বলো। আমাকে অন্তত ভেতরে তো আসতে বলো, নাকি বাইরে দাঁড় করিয়ে কথা শুনবে? ও আসো, ভিতরে আসো। তারপর ইরা ভিতরে এসে খাটের উপর বসলো। আমি ওর কাছে যেতেই আমার সামনে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, এটা খুলে দেখো, তোমার জন্য উপহার। আমি প্যাকেট খুলে শক খেয়ে গেলাম, কারণ প্যাকেটে আমার এবং ইরার অনেকগুলো ছবি রয়েছে এবং সেই ছবি কালকে রাতের যখন ইরা আমাকে বারবার জড়িয়ে ধরেছিল। ছবিগুলো যে দেখবে সেই ভাববে এটা একদম পুরো সত্যি। তুমি এইসব ছবি কেন তুলেছো? ছবিগুলো এই জন্যই তুলেছি যে তুমি যেন আমাকে ভালোবাসো। আমাকে এইসব ভয় দেখিয়ে লাভ নেই, এবং তুমি ভালো করেই জানো আমি মায়াকে ভালোবাসি। এই ছবিগুলো মায়াকে দেখালে সে তোমার ভালোবাসা ফেলে চলে যাবে। আমি জানি মায়া এসব কথা বিশ্বাস করবে না। তখনই কলিং বেল বাজলো। আমি দরজা খুলতে যাব তখনই আমার মাথায় কিছুর আঘাত অনুভব করলাম। তারপর আর কিছু মনে নেই। যখন চোখ খুললাম দেখলাম আমি হাসপাতালে। আমার পাশে মায়া বসে আছে। আমার জ্ঞান ফিরেছে। এটা দেখে মায়া আমাকে বলতে লাগলো, তুমি এই কাজটা কেন করলে আমাকে বলো? আমি আবার কি করলাম? এখন না জানার ভান করছিস কেন? তুই ইরাকে ধর্ষণের চেষ্টা করিসনি? তুমি কি আবল তাবল বলছো বলো তো? আমি আবল তাবল কিছু বলছি না, আমি নিজের চোখে দেখেছি। তোর এতই যদি দেহের দরকার ছিল তাহলে আমাকে বলতি, আমি দিতাম। কিন্তু কেন তুই ইরার সাথে এমন কাজ করতে গেলি? আমি তো ওর সাথে কিছুই করিনি, তুমি আমাকে ভুল বুঝছো। যা করার সব তো আমার সামনেই করেছিস, আবার বলছিস কিছুই করিনি। আমি সব দেখেছি। যখন আমি তোর বাসার দরজায় কলিং বেল বাজাই তখন দেখলাম ইরা তোর রুমের ভেতর থেকে চিৎকার করতে করতে বের হয়ে আসছে। তারপর তুমি যা ভাবছো এসব কিছুই হয়নি, উল্টো ইরা তোমাকে ভুল বোঝানোর চেষ্টা করতেছে। ইরা আমাকে ভুল বোঝায়নি। তোর আর ইরার অনেকগুলো ছবি আমার কাছে আছে, বিশ্বাস না হলে তুই দেখ। বলে মায়া আমার এবং ইরার কয়েকটা ছবি আমার হাতে ধরিয়ে দিল। ছবিগুলো এমনভাবে তোলা যে কেউ দেখে মনে করবে আমরা প্রেমিক প্রেমিকা। মায়া তুমি আমার কথা শোনো, আমি তোমাকে ভালোবাসি। আমি ওর সাথে এইসব কেন করতে যাব বলো? সেটা আমি জানি না। এবং একটা কথা শুনে রাখ, আজকে তোর এবং আমার ভেতরে কোনো সম্পর্ক নেই। আমি কোনো ধর্ষকের সাথে সম্পর্ক রাখতে চাই না। মায়া তুমি আমার কথাটা শোনো প্লিজ। মায়া আমার কথা না শুনেই চলে গেল। মাত্র কয়েক মিনিটে আমার জীবন থেকে কি হয়ে গেল বুঝতে পারলাম না। মায়ের যাওয়ার সাথে সাথে ইরা আমার কেবিনে এসে বলল, কি বলেছিলাম না তোমাদের সম্পর্কটা আমি ভেঙেই ছাড়বো? এখন তোমাকে আমি ছাড়া কেউ মেনে নেবে না। তুমি আমার সাথে যা করো না কেন আমি তোমাকে ভালোবাসবো না। দেখা যাবে। তার আগে বলি আমি কি বলেছি, কি করেছি, যেটা দেখে মায়ার ভালোবাসা চলে গেল। সত্যি করে বলো তুমি কি করেছিলে? যখন কলিং বেল বাজলো তখনই আমি বুঝে গেলাম যে মায়া এসে গেছে। তখনই তোমাদের সম্পর্কটা আলাদা এবং তোমার নিজের করার বুদ্ধিটা আমি করে নিলাম। সাথে সাথে আমি আমার জামার কিছু অংশ ছিঁড়ে তোমার মাথায় আঘাত দিয়ে কিছুক্ষণ চিৎকার করে দরজা খুলে বের হয়ে এসেছিলাম। ব্যাস, এই পর্যন্ত। এতেই তোমাদের ভালোবাসা শেষ। ভালো করেছো, তবুও তুমি আমাকে পাবে না। সেটা দেখা যাবে। বলে ইরা চলে গেল। আমার কাছে এখন সবকিছু পরিষ্কার হয়ে গেল যে মায়া কেন আমাকে এইভাবে ছেড়ে গেল। এখন যেভাবেই হোক মায়াকে আসল সবকিছু বুঝিয়ে বলতে হবে, না হলে সারা জীবন এই অপবাদ নিয়ে থাকতে হবে। আমি মায়ের নাম্বারে কল করলাম কিন্তু ধরলো না। অনেকবার দেওয়ার পর কলটা রিসিভ করলো। আমি কিছু বলার আগেই মায়া বলল, আমাকে কল করছো কেন? এরপর যদি আমাকে আবার কল করো তাহলে আমি আত্মহত্যা করব। বলেই কলটা কেটে দিল। আমি কি করব ভালো করে বুঝতে পেরেছি মায়ের আমার উপর কোনো প্রকার বিশ্বাস নেই, তাই এমন করেছে। যেখানে বিশ্বাস নেই সেখানে আর যাই হোক ভালোবাসা হয় না। ঠিক করলাম এখানে থাকবো না। এখানে থাকলে শুধু সবার কথা মনে করে কষ্ট পাবো, তার চেয়ে বরং এখান থেকে দূরে চলে যাই। তাই করলাম। বাসায় গিয়ে জামা কাপড় গুছিয়ে নিয়ে বেরিয়ে পড়লাম। বাসে ওঠার আগে মায়াকে মেসেজ করলাম, আজকে আমাকে বিশ্বাস করতে পারছো না দেখে এমনটা বলছো, কিন্তু একদিন সত্যটা জানবে, সেদিন আমি সহজে তোমার হব না। এতে তুমি যত কষ্ট করো না কেন তোমাকে আমি সহজে ক্ষমা করব না। এতদিন তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন তোমাকে ঘৃণা করি, এত ঘৃণা করি যে সেটা বলে বোঝাতে পারবো না। তারপর বাসে উঠে চলে এলাম এই ব্যস্ত শহরে। এবার চলুন বর্তমানে ফেরা যাক। বর্তমান ঘটনাটা শুনে সেই ছোট ভাই রাকিব বলল, আপনার জীবনে এত ঘটনা ঘটে যাবে আমি জানতামই না। বাদ দে এসব, ওদের নিয়ে আমি কোনো কথা বলতে চাই না।
কিন্তু এটা বলতে হবে এরাও কলেজে উপস্থিত পেয়েছে। বললাম তো বাদ দে এসব, এবং কাউকে এই কথাগুলো বলবি না, কেমন? আরে ভাই, আপনি নিশ্চিন্তে থাকেন, কেউ জানতে পারবে না। যদি ওরা আসে তাহলে বলবি আমি নেই। আচ্ছা ভাই, এখন তাহলে ফ্রেশ হয়ে নেন। আচ্ছা। তারপর আমি গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। ফ্রেশ হয়ে রাকিবের সাথে গিয়ে খাবার খেয়ে নিলাম। খাবার শেষ করে রুমে এসে ঘুমিয়ে গেলাম। অন্যদিকে মায়া নিজের রুমে বসে বসে কাঁদছে এবং বলতেছে, আমার জন্য সাজ্জাদ আজ অন্য কোথাও চলে গিয়েছে। যাবে না কেন? আমি ওর সাথে যে ব্যবহার করেছি সেটা করা উচিত হয়নি। এখন জানি না ওকে আবার কিভাবে ফিরে পাবো। এমনিতে একবার ওকে হারিয়েছিলাম, এখন আবার ওকে হারিয়ে ফেললাম। তখনই মায়ার রুমে ওর একজন বান্ধবী মোহনা এলো। এসে দেখলো মায়া বিছানায় শুয়ে শুয়ে কান্না করছে। কি হয়েছে? তুই এভাবে কান্না করছিস কেন? মায়া কিছু বলছে না, শুধু কান্না করেই যাচ্ছে। এখন কান্না থামা, আগে পানি খেয়ে নে। মায়া অল্প পরিমাণে পানি খেয়ে নিল, তারপর আবার কান্না করতে লাগলো। এসব দেখে মোহনা কি বলবে কিছু বুঝতে পারতেছে না। তুই এইভাবে কান্না করছিস কেন? আমাকে বল, কি হয়েছে? আমি আবার ওকে হারিয়ে ফেলেছি। তুই কাকে হারিয়ে ফেলেছিস? আমি সাজ্জাদকে আবারও হারিয়ে ফেলেছি। সকাল থেকে ওর কোনো খোঁজ পাচ্ছি না। তুই চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি ওকে পেয়ে যাবি। শুধু আল্লাহর উপর ভরসা রাখ। মায়া কিছু না বলে কান্না করে চলেছে। মোহনা অনেক বোঝানোর চেষ্টা করছে, কিন্তু কিছুতেই ওর কান্না থামছে না। সাজ্জাদ আবার চলে গেল কেন? এখানে সব আমার দোষ। আমি ওকে খুব কষ্ট দিতাম, অপমান করতাম, যার জন্য আজ আবার আমাকে ফেলে চলে গেছে। তোকে এসব কে করতে বলছিল বলতো? রাগের মাথায় সব করে ফেলতাম। এভাবে কান্না করলে হবে না, ওকে আমাদের খুঁজে বের করতে হবে। চল। কোথায় যাব? সাজ্জাদকে খুঁজতে। মোহনা আগে থেকে মায়ার এবং সাজ্জাদের ভালোবাসার কথা জানতো, তাই আর বলেনি কি হয়েছিল। মোহনা মায়ার কান্না থামিয়ে ওয়াশরুমে পাঠিয়ে দেয়। মায়া ফ্রেশ হয়ে বের হলে ওরা দুজন সাজ্জাদকে খুঁজতে বেরিয়ে পড়ে। এদিকে আমি ঘুম থেকে উঠে দেখি প্রায় সন্ধ্যা হয়ে এসছে। রুমের চারিদিকে তাকিয়ে দেখলাম রাকিব নেই, তার মানে বাইরে কোথাও গিয়েছে। কিন্তু আমার এখান থেকে বের হওয়া যাবে না, বলা যায় না, যে কোনো সময় সোহান অথবা মায়া এখানে চলে আসতে পারে। তাই আমি রুমের ভিতরে চুপচাপ বসে থাকতে লাগলাম। একটু পর রাকিব এলো। কোথায় গিয়েছিলি? এই তো একটু বাইরে গিয়েছিলাম একটা কাজে। আমি কিছু বলতে যাব, তখন আমার চোখ গেল জানালার বাইরে। দেখলাম সোহান, মায়া এবং ওদের সাথে একটা মেয়ে এদিকেই আসছে। রাকিব, আমি ওয়াশরুমে গিয়ে লুকিয়ে থাকবো। কেন ভাইয়া, কি হয়েছে? সোহান আসছে, তাই এখন আমাকে কোথাও লুকিয়ে থাকতে হবে। ওরা তোর কাছে এসে জিজ্ঞেস করলে বলবি জানি না। আপনি চিন্তা করবেন না, আমি সব দেখে নেব। আমি বেশি কিছু না বলে ওয়াশরুমে ঢুকে গেলাম, কারণ ওখানে ওয়াশরুম ছাড়া লুকিয়ে থাকার মতো কিছুই নেই। অন্যদিকে সোহান, মায়া এবং মোহনা রাকিবের হোস্টেলে চলে এসেছে। রাকিবের রুমের সামনে গিয়ে রাকিবের দরজায় নক করলো। রাকিব দরজা খুলে ওদের দেখে এমন ভাব ধরল এবং বলল, আরে ভাই, আপনারা এখানে? এমনভাবে বললেন জানে ও নিজেও যায় না। আসতে হয়েছে একটা জরুরি কাজে। ভাইয়া বলুন, কি কাজ? তোকে তো বলেছিলাম সাজ্জাদকে কোথাও খুঁজে পাচ্ছি না, তাই দেখতে এলাম তোর এখানে এসেছে নাকি। ভাইয়া, আমি তো আপনাকে ফোনে বলতাম সাজ্জাদ ভাই আমার এখানে আসেনি। আরে রাগ করিস না, ওকে না পেলে মায়া পাগল হয়ে যাবে। এই কয়েক ঘন্টায় মায়ের অবস্থা কি হয়েছে দেখতে পাচ্ছিস? রাকিব মায়ার দিকে তাকিয়ে দেখলো মায়া এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে। তাই রাকিব বলল, ঠিক আছে ভাইয়া, আমি ওনার খোঁজ পেলে আপনাকে জানাবো। ঠিক আছে, জানাস, তাহলে আসি এখন। এই বলে ওরা তিনজন চলে যায়। এদিকে আমি ওয়াশরুমের ভিতরে এসে ওদের সকল কথা শুনেছি এবং দেখেছি। ওয়াশরুমের দরজার হালকা ফাঁক দিয়ে মায়াকে দেখলাম কান্না করছে। সত্যি বলতে এটা দেখে আমার অনেক ভালো লেগেছে। এখন মায়া বুঝবে আপন মানুষকে আঘাত বা হারিয়ে ফেললে কেমন লাগে, এবং আমি মায়াকে আরও কঠিন শাস্তি দিব। এটাই তো কিছু না, এর চেয়ে বড় শাস্তি ওর জন্য অপেক্ষা করতেছে। ওয়াশরুম থেকে বের হয়ে রুমের দরজা লাগিয়ে দিলাম। তখন রাকিব বলল, ভাইয়া, সোহাগ ভাইয়া আপনার ব্যাপারে বলেছিল। তোকে কিছু বলতে হবে না, আমি ভিতর থেকে সব শুনেছি। তুই শুধু এটা করবি, কেউ যদি আমার খবর নিতে আসে ঠিক এভাবেই না করে দিবি। এটাতে আপনি নিশ্চিত থাকুন, আমি থাকলে আপনার খবর কেউ জানবেই না। আমি আর কিছু বললাম না। রুমের ভিতরে বসে থেকে দুজন গল্প করতে লাগলাম। রাত 9টার সময় আমি ফোনটা চালু করলাম। চালু করার সাথে সাথে দেখলাম মায়ের অনেকগুলো মেসেজ এসেছে, সাথে সোহানের অনেকগুলো মেসেজগুলো চেক করছিলাম। তখন সোহানের কল এলো। এবার কলটা কেটে না দিয়ে রিসিভ করলাম। রিসিভ করার সাথে সাথে উপাস থেকে সোহান বলল, কোথায় যাচ্ছিস তুই? এদিকে আমরা তোকে না পেয়ে কি চিন্তা যাচ্ছি সেটা তুই জানিস? আমি জানি তুই আমার চিন্তা করা বাদ দে, আমি একদম ঠিক আছি। কিন্তু কোথায় তুই এবং চলে গেছিস কেন? প্রথম তো ভয় তোদের বাসা থেকে চলে এসেছিলাম, কিন্তু পরে আসল ঘটনা জানতে পারলাম, তাই এখন আছি একটা জায়গায়। কোথায় আছিস সেটা একটু বল। সেটা এখন বলবো না, তবে তোকে একটা কথা, যদি তুই কাউকে না বলিস তাহলে। ঠিক আছে বল, আমি কাউকে বলবো না।
তোর সাথে কথা বলেছি এইটা যেন মায়া জানতে না পারে, এবং আমি মায়াকে শাস্তি দেওয়ার জন্য এসেছি। তুই মায়াকে কেন শাস্তি দিবি? মায়া তোর সাথে কি করেছে? সেটা সেদিন বাসায় আসবো, সেদিন তোকে বলবো, তার আগে বলতে পারবো না। এখন তাহলে ফোন রাখি, পরে কথা হবে। কলটা কেটে দিতেই মায়ের নাম্বার থেকে কল এলো। মনে মনে ভাবছিলাম মায়ের সাথে কথা বলবো কি নাকি বলবো না, একবার কথা বলি, ওর অবস্থা সম্পর্কে একটু ধারণা পেয়ে যাব কেমন আছে, তাই কলটা রিসিভ করলাম। হ্যালো, কে বলছেন? তুমি আমাকে চিনতে পারছো না? আমি কে? না, আমি আপনাকে চিনতে পারছি না। আমি মায়া বলছি। ও ম্যাম, বলুন, আমাকে কেন কল করেছেন? অপমান করার জন্য নাকি? তুমি সবসময় এমন করো কেন বলো তো? তুমি কোথায় আছো সেটা প্লিজ আমাকে একটু বলো। আমি কোথায় আছি সেটা জেনে আপনি কি করবেন? তোমার কাছে ক্ষমা চাইবো এবং তোমাকে আবার নিজের করে নিব। আমাকে আপনি নিজের করে পাবেন না, সো এটার বিষয়ে কথা না বললে ভালো হবে, এবং আমি এখন ফিরবো না। তাহলে তুমি কোথায় আছো বলো, আমি তোমার সাথে দেখা করতে আসছি। সেটাও বলতে পারবো না। ও হ্যাঁ, যেটার জন্য কলটা রিসিভ করেছিলাম সেটা শুনেন। আমি কয়েকদিন অফিসে আসবো না, আমার ছুটির দরকার। তোমার যতদিন চাই তুমি ছুটি নাও, তবুও তুমি আমার কাছে ফিরে আসো প্লিজ। সেটা পারবো না, আমার কয়েকদিন ছুটি লাগবে। এই বলে কলটা কেটে দিলাম। মায়ের কণ্ঠ শুনে বুঝতে পারলাম মায়া অনেক কান্না করছে। কান্না করলে আমার কিছু করার নেই। এতদিন আমাকে অনেক কষ্ট দিয়েছে, সেগুলোর প্রতিশোধ আজকে নিব। সেদিনের মতো রাতে ডিনার করে ঘুমিয়ে গেলাম। 3 দিন পর সকালবেলা ঠিক করলাম বাসায় চলে যাব, কারণ এইখানে থাকলে মায়াকে ভালোভাবে কষ্ট দিতে পারবো না। এই 3 দিন মায়া অনেকবার কল দিয়েছে, আমি ওর কল রিসিভ করিনি। তবে সোহানের সাথে মাঝে মাঝে কথা বলতাম। আজকে যে আসবো এটা সোহানকে এখনও বলিনি। কালকে সকালে অফিসে যাব, তখন না হয় সোহানকে বলবো। রাকিবকে বিদায় দিয়ে আমার বাসায় চলে এলাম। বাসায় এসে ফোনটা বের করতেই সোহানের কল। আমি কলটা রিসিভ করতেই সোহান বলল, কোথায় তুই? কেন? আগে বল কোথায় আছিস এবং আসবি কবে এবং আর কয়দিন থাকবি? এক কাজ কর, তুই আমার বাসায় চলে আয়। শুধু তুই একা আসবি, যদি মায়া আসে তাহলে ওকে নিয়ে আসবি না। বাসায় কেন? তুই বাসায় এসেছিস নাকি? হ্যাঁ এসেছি, যদি আসতে চাস তাহলে একা আসবি। তুই থাক, আমি আসছি। বলে সোহান কলটা কেটে দিল। আমি বাসায় এসেছি এটা সোহানকে বললাম, কারণ সোহান আমার কাছের বন্ধু। অন্য সবাই চিন্তা করলে করুক, তবে আমি সোহানকে চিন্তার ভিতর ফেলতে চাই না। আমি ফ্রেশ হওয়ার জন্য ওয়াশরুমে ঢুকে গেলাম। ফ্রেশ হতে বের হওয়ার সাথে সাথে কলিং বেল বাজতে লাগলো। সোহান এসেছে, তাই কলিং বেল বাজছে, তাই দরজা খুলে দিলাম। সোহান আমাকে দেখেই বলল, তুই কোথায় চলে গিয়েছিলি? আমরা কত চিন্তায় ছিলাম তুই জানিস। গিয়েছিলাম একটা কাজে। তুই কি যেন বলবি বলেছিলি? তোর কাছে পুরো ঘটনা শুনতে এসেছি। তুই কেন সেদিন পালিয়ে গিয়েছিলি? শোন, সেদিন পালিয়ে গিয়েছিলাম তার কারণটা হলো, তুই তো জানিস ম্যাম আমার সাথে কেমন ব্যবহার করে। সুযোগ পেলেই তার ব্যবহার সৎ ব্যবহার করে। তার উপর সেদিন ছিল তোর বিয়ে, বলা তো যায় না লোকের ভিতরে কিভাবে আমাকে অপমান করবে, তাই সেখান থেকে চলে গিয়েছিলাম। তাই বলে তুই 3 দিন লুকিয়ে থাকবি এবং ম্যাম তোর সাথে এমন ব্যবহার কেন করে? শুন, আমি সেদিন বাসায় চলে আসতাম, কিন্তু আসল ঘটনা জানার কারণেই ইচ্ছে করে লুকিয়েছিলাম। ওই ম্যাম এমন ব্যবহার করে কেন এটা জানতে চেয়েছিলি তাই না? তোর মনে আছে তোকে আমার এক্স গার্লফ্রেন্ডের কথা বলেছিলাম? হ্যাঁ মনে আছে। সেটার সাথে ম্যামের সম্পর্ক কি? ম্যামই হলো আমার সেই এক্স গার্লফ্রেন্ড। কি? ম্যাম তোর এক্স গার্লফ্রেন্ড? হ্যাঁ, সেই জন্য ম্যাম আমার সাথে এমন ব্যবহার করতো। এটা তুই আমাকে আগে বলিসনি কেন? আমি জানতাম না ম্যামই তোর এক্স গার্লফ্রেন্ড। সেই জন্য ভাবছিলাম ম্যাম তোর জন্য এত কান্না কেন করছে। ওর ওই কান্না দেখার সময় আমার কাছে নেই। আমি অনেক কেঁদেছি ওর জন্য, কিন্তু সেটা মায়া দেখতে আসেনি। তাহলে ওর কান্না আমি কেন দেখতে যাব? এটা ঠিক বলেছিস। তবে যাই বলিস, ম্যাম তোকে খুব ভালোবাসে। আরে এই ভালোবাসা জেগেছে কয়েকদিন আগে, যেদিন আসল সত্যটা জানতে পেরেছে। মায়া কিভাবে আসল ঘটনা জানলো সেটা একটু বল। তারপর সোহানকে সব ঘটনা খুলে বললাম, ঠিক কিভাবে মায়া ইরার বাসায় গিয়েছিল, তারপর চিঠি পেয়েছিল। আপনারা জানেন, তাই আর লিখলাম না। পুরো ঘটনা শুনে সোহান বলল, তাহলে এখন কি করবি? কি আর করব, মায়াকে একটা উচিত শিক্ষা দিব। সেটা বলছি না, ওকে আবার নিজের করে নিবি না? সেটা পরের বিষয়, তবে আমি সহজে ওকে আপন করে নিব না। কেন? সেটা পরে বলবো, তার আগে বল তুই আজকে অফিসে যাসনি? না, আমার এখনো ছুটি চলছে। কালকে থেকে আবার কাজে জয়েন দিব। ঠিক আছে, তাহলে কালকে অফিসে দেখা হবে। তাহলে থাক, আমার একটু কাজ আছে, সেগুলো শেষ করে আসি। ঠিক আছে যা। তারপর সোহান চলে গেল। আমি মেন দরজা লাগিয়ে দিয়ে খাটের উপর বসে থেকে ভাবতে লাগলাম কিভাবে মাকে কষ্ট দেওয়া যাবে। অনেকক্ষণ বসে থেকে কয়েকটা বুদ্ধি বের করলাম, সেগুলো কি কি পরে জানতে পারবেন। সেদিন কোনো রকমে ভাব কাটিয়ে দিলাম। পরদিন সকালবেলা অফিসে গেলাম। অফিসে এসে দেখি সবাই আমার দিকে এমনভাবে তাকিয়ে আছে যেন আমি কিছু করে ফেলেছি। যাই হোক, এগুলোতে বেশি নজর দিলাম না। আমি নিজের ডেস্কে গিয়ে বসতে না বসতেই পিয়ন এসে বলল ম্যাম আমাকে ডাকে। মনে মনে ভাবলাম এসেছি যেহেতু তাহলে মায়াকে একটু কষ্ট দিয়েই আসি। তাই আমি মায়ের কেবিনে চলে গেলাম। কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, আসতে পারি ম্যাম? মায়া মাথা নিচু করে কি যেন ভাবছিল। হঠাৎ করে আমার কণ্ঠ শুনে আমার দিকে তাকালো। সাজ্জাদ, তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভেতরে আসো।
আমি ভিতরে গিয়ে চেয়ারে বসতে যাব তখন মায়া কেবিনের দরজা লাগিয়ে দিয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছিলাম, যার শাস্তি আমি এখনো পাচ্ছি। আমি মনে মনে বললাম, শাস্তি কি পাচ্ছ? এর থেকে বেশি শাস্তি আমি তোমাকে দিব। আমি মনে মনে কথা বলছি, এটা মায়া বুঝতে পেরে আমাকে বলল, কি হলো, কিছু বলছো না কেন? আমি এবার সত্যি বলছি, আর কখনো তোমাকে অবিশ্বাস করব না। শুধু এবারের মতো আমাকে ক্ষমা করে দাও। আমি সবাইকে অনেক আগে ক্ষমা করে দিয়েছি। আমার কাছে ক্ষমা চেয়ে এখন লাভ হবে না এবং আমার পা ছাড়ুন। না, যতক্ষণ তুমি নিজের মুখে বলছো ততক্ষণ আমি তোমার পা ছাড়বো না। ঠিক আছে যান, আপনাকে ক্ষমা করলাম, এখন আমার পা ছাড়ুন। আপনারা ভাববেন না মাকে ক্ষমা করে দিয়েছি, আসলে এটা আমার একটা বুদ্ধি, যেটা কিনা গল্পে জানতে পারবেন। সত্যি বলছো? তুমি আমাকে ক্ষমা করেছো? করেছি, এখন পা ছাড়ুন। তবুও মায়ের বিশ্বাস হচ্ছিল না, তাই আমি জোর করে মায়ের কাছ থেকে আমার পা ছাড়িয়ে নিয়ে বললাম, আপনি থাকেন। আমি আমার ডেস্কে গেলাম, তখন মায়া আমার হাত ধরে বলল, তোমাকে আরেকটা কথা বলার আছে। কি বলবেন তাড়াতাড়ি বলুন। আমি কিন্তু তোমাকে সেই আগের মতো ভালোবাসি, তাই প্লিজ তুমি আমাকে আবার নিজের করে নাও। সেটা আমার দ্বারা হবে না, একবার যে কষ্ট পেয়েছি সেটা আর পেতে চাই না। সত্যি বলছি, এবার আর কষ্ট দিব না। সবাই সেটা বলে, কিন্তু পরে আবার কষ্ট দেয়। আমি তেমনটা করব না, সত্যি বলছি। সেটা আমাকে বলতে হবে না, এখন ছাড়ুন, আমার অনেক কাজ আছে। তারপর মায়া অনেকবার আটকানোর চেষ্টা করেছিল, কিন্তু ওর ফাঁদে এবার আমি পা দিইনি। এবার আমি মায়াকে দেখাবো কষ্ট কাকে বলে। এতদিন আমি কষ্ট পেয়েছি, এবার মায়াকে কষ্ট দিব এবং ভালোবাসা সেটার প্রতি এখন আমার কোনো বিশ্বাস নেই, সেটা অনেক আগেই চলে গেছে। এখন মায়ের জন্য আমার মনের ভিতর শুধু আছে ঘৃণা। নিজের ডেস্কে এসে বসে কাজ করতে লাগলাম। একটু পর সোহান আমার কাছে এলো, এসে বলল, সাজ্জাদ, ম্যাম তোকে কি বললো? কি আর বলবে, কিছুই বলেনি। তাহলে তোকে তার কেবিনে কেন যেতে বলেছিল? আরে এমনি বলেছিল। তখনই সোহানের কাছে একটা মেয়ে এলো। মেয়েটি আমাদের অফিসে কাজ করে, কিন্তু আমি তাকে চিনি না। মেয়েটি এসে সোহানকে বলল, সোহান ভাইয়া ভালো আছেন? আরে জান্নাত, আমি ভালো আছি, তুমি ভালো আছো কি? আমি ভালো আছি। আপনারা একটু সাহায্য লাগতো। তারপর আগে তুমি ওর সাথে পরিচয় হয়ে নাও। ওর নাম সাজ্জাদ এবং ওর নাম হচ্ছে জান্নাত, আমার ছোট বোনের মতো। হ্যালো জান্নাত। হ্যালো ভাইয়া, আমি জান্নাত। আমি সাজ্জাদ। জান্নাত, তোমার কোনো প্রকার সমস্যা হলে তুমি ওর কাছেও আসতে পারো। ঠিক আছে, আসবো। এখন চলুন, আমার সমস্যা ঠিক করতে হবে। তারপর সোহান আর কিছু না বলে চলে গেল। জান্নাত সোহানকে নিয়ে গেছে। ওরা চলে যাওয়ার সাথে সাথে পিয়ন এসে বলল, ম্যাম ডাকছে। আমি এইটা বুঝি না ম্যাম আমাকে এত বারবার কেন ডাকতেছে। প্রত্যেকবার ডাকলে আমার কাজের অসুবিধা হয়। যাই হোক, বেশি দেরি না করে ম্যামের কেবিনে গেলাম। কেবিনের দরজার কাছে গিয়ে বললাম, ম্যাম আসতে পারি? আমি মায়ের দিকে তাকালাম, রাগে দুই চোখ লাল হয়ে আছে। আমাকে কি ডেকেছেন? তুমি জান্নাতের সাথে কি বলছিলে? রাগী গলায় কথাটা বলে আমার কলার ধরল। আমি অবাক হয়ে গেলাম। আমি কিছু না বলে মায়ের রাগী চেহারা দেখছি। তখন মায়া আবার বলল, বল, তুই জান্নাতের সাথে কি কথা বলছিলি? এমনি কথা বলছিলাম। কেন, তাতে কি হয়েছে? তুই শুধু আমার সাথে কথা বলবি, আমি ছাড়া অন্য কোনো মেয়ের সাথে কথা বললে তোর খবর করে ছাড়বো। দেখা যাবে কি করতে পারেন। কথাটা বলেই আমি মায়ের কেবিন থেকে বের হতে যাব, তখনই মায়া আমার কলার ধরে আমার ভিতরে নিয়ে এলো এবং বলতে লাগলো, আমি কি তোমাকে চলে যেতে বলেছি? না, আমি নিজের ইচ্ছাতেই চলে যাচ্ছি। এমন ভাব করছো যেন তুমি নিজেই অফিসের বস এবং আমি তোমার এখানে কাজ করি। প্লিজ ম্যাম, এসব বাদ দিন, আমাকে যেতে দিন, আমার অনেক কাজ আছে। এটা ভুলে যেও না তুমি এখন কার সাথে আছো। আজকের লাঞ্চ টাইম পর্যন্ত তোমাকে আমার কাছে রেখে দিব। আমি তোমাকে নিজে হাতে খাবার খাইয়ে দিব, তারপর তুমি এখান থেকে যাবে। আমি আপনার সাথে খাবার খাবো না, আমি ক্যান্টিনে গিয়ে খাবার খেয়ে নিব। কেন? আগে তো আমার হাতে রান্না করা কত খাবার খেতে চাইতে, এখন তুমি না বলতেই আমি খাবার রান্না করে নিয়ে এসেছি এবং তুমি কিনা সেটা খাবে না। অতীতের কথাগুলো বাদ দিন। আগে আপনার প্রতি অনেক কিছু ছিল, কিন্তু এখন আর সেগুলো নেই। একটা সুযোগ দাও সেগুলো আবার ফিরিয়ে এনে দেওয়ার। আমি টেবিলের উপর থেকে একটা কাচের পুতুল নিচে ফেলে দিলাম। তারপর মায়াকে বললাম, এইটা কি আর আগের মতো ঠিক হবে? এটা তো টুকরো টুকরো হয়ে গেছে, এটা কিভাবে আবার আগের মতো হবে? সামান্য কাজ ভেঙে গেলে সেটা আগের মতো হয় না। আপনি তো আমার মন এই কাছের থেকেও বেশি টুকরো করেছেন, সেটা কিভাবে আবার আগের মতো করবেন বলেন তো? তুমি আমাকে একটা সুযোগ দাও, আমি সত্যি করে বলছি সব কিছু আবার আগের মতো করে দিব। সেটা পারবো না। আচ্ছা তাহলে থাকেন, আমার কাজ আছে, সেগুলো করতে হবে। এটা বলে চেয়ার থেকে উঠতে যাব, তখনই মায়া আমার কলার ধরে 4 ঠোঁট এক করে দিল। মায়ের এমন কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। মায়াকে সারানোর জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু মায়া আমাকে এমনভাবে ধরেছে যে ওকে ছাড়তে পারছে না। অনেকক্ষণ চেষ্টা করার পর মায়া নিচ থেকে আমাকে ছেড়ে দিয়ে জড়িয়ে ধরে বলল, এত কাজ কাজ করো কেন? তুমি তো অন্য কারোর সাথে নেই, তুমি তোমার বসের সাথে আছো।
এরপর থেকে চলে যাওয়ার কথা বলে এর থেকে বড় শাস্তি দিব। আমি মায়াকে ছাড়িয়ে নিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছি এবং বলছি, আপনি যা খুশি করুন, আমাকে আপনার করে আর পাবেন না। কে কাকে পাবে আর না পাবে সেটা তো সময় বলবে। এখন যাও, নিজের কাজগুলো আস্তে আস্তে করো এবং খবরদার কোনো মেয়ের দিকে তাকাবে না। আমি কিছু না বলে কেবিন থেকে বের হয়ে এলাম। জানি না মায়া আমার সাথে এত ভালো ব্যবহার কেন করছে। আমি ওকে কষ্ট দেওয়ার জন্য এত কিছু করছি, কিন্তু তবুও মায়া হাসি মুখে কথা বলছে কিভাবে। আমি ভালোভাবে বুঝতে পারছি মায়া এসব আমার মন জয় করার জন্য করছে, কিন্তু এত সহজে আমার মন জয় করতে পারবে না। এবার থেকে আমাকে আরও বেশি সতর্ক থাকতে হবে, না হলে বলা যায় না কখন কি হয়ে যায়। মায়ের কেবিন থেকে বের হয়ে নিজের ডেস্কে এসে কাজ করতে লাগলাম। কাজ করতে করতে হঠাৎ করে জান্নাত এবং সোহান এলো। ভাইয়া এখনো কাজ করছেন? লাঞ্চ করতে যাবেন না? এত তাড়াতাড়ি লাঞ্চ করবে কেন? কত বাজে বলে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম 1:30 বেজে গেছে। এত বেজে গেছে অথচ কাজের চাপে চাপে বুঝতেই পারিনি। কি হলো, যাবে না? যাবো, একটু দাঁড়াও। নিজের ডেস্কের সব ফাইলগুলো ঠিক করে তারপর ওদের সাথে গেলাম লাঞ্চ করতে। অন্যদিকে মায়া নিজের কেবিনে খাবার নিয়ে সাজ্জাদের জন্য অপেক্ষা করছে, কিন্তু সাজ্জাদের কোনো দেখা পাওয়া যাচ্ছে না। অনেকক্ষণ হয়ে যাওয়ার কারণে মায়া পিয়নকে ডেকে বলল সাজ্জাদকে ডেকে দিতে। পিয়ন সাজ্জাদকে ডাকতে চলে গেল। একটু পর পিয়ন এসে বলল সাজ্জাদ স্যার নেই ক্যান্টিনে, গেছেন লাঞ্চ করতে। এইটা শুনে মায়ার মন অনেক খারাপ হয়ে গেল। তারপর সে একা একা খাবার খেয়ে নিল। খাবার শেষ করে সিসি ক্যামেরায় তাকিয়ে দেখলো সাজ্জাদ এবং জান্নাত হাসাহাসি করতে করতে ভিতরে আসছে। তখন মায়ার আগের মাথায় সাজ্জাদকে অনেক গালি দিল। এদিকে আমি লাঞ্চ করে আমি এবং জান্নাত অফিসে এলাম। সোহান ওর বাসায় কথা বলছে, তাই আমাদের সাথে আসতে পারেনি। আমরা দুজন অফিসে এসে যার যার ডেস্কে গিয়ে আবার কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে অফিস ছুটি হয়ে গেল, তাই নিজের সব কিছু গুছিয়ে নিয়ে অফিসের বাইরে এসে রিক্সার জন্য দাঁড়ালাম। লাঞ্চের পর থেকে মায়া আমাকে ওর ক্যাবিনে যেতে বলেনি। এটা অবশ্য আমার জন্য ভালো হয়েছে, আরাম মতো কাজ করতে পেরেছি। অফিসের বাইরে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি, কিন্তু কোনো প্রকার রিক্সা পাচ্ছি না। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমার সামনে একটা গাড়ি এসে দাঁড়ালো। গাড়িটা দেখে বুঝে গেলাম এটা মায়ের গাড়ি, তাই ওর গাড়ির সামনে বাসার দিকে হাঁটা ধরলাম। আমি মায়ের সাথে কথা বলতে চাই না, তবু মায়া আমার সামনে আসে। গাড়ির সামনে থেকে চলে আসার সময় মায়া অনেকবার ডেকেছিল, কিন্তু আমি ওর কথা শুনেও না শোনার ভান করে ওখান থেকে চলে এসেছি। আজকে রিক্সা না পাওয়ায় হেঁটে হেঁটে বাসায় যেতে হচ্ছে। একটু পর বাসায় চলে এলাম। বাসায় এসে ফ্রেশ হতে যাব, তখনই মায়ের ফোন। সেদিকে খেয়াল না দিয়ে আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে ফোনটা হাতে নিয়ে দেখলাম মায়ের অনেকগুলো কল করেছে, তার সাথে একটা মেসেজও করেছে। আমি মেসেজটা পড়তে লাগলাম। মেসেজে লেখা ছিল, ফোনটা রিসিভ করো, তোমার সাথে আমার অফিসের বিষয়ে জরুরি কথা আছে। মেসেজটা পড়ে ভাবতে লাগলাম অফিসের বিষয়ে কী জরুরি কথা আছে যেটা এখন বলবে। সেটা শোনার জন্য আমি মায়াকে কল করলাম। রিং হওয়ার সাথে সাথে রিসিভ করলো। মনে হয় হাতের ভেতর ফোন নিয়ে বসেছিল। আমি বেশি কিছু বলবো না, জরুরি কথাটা শুনে কলটা কেটে দিব, তাই বললাম হ্যালো ম্যাম। মেসেজে বললেন অফিসের বিষয়ে জরুরি কথা আছে। হ্যাঁ আছে, তার আগে বলো বাসায় ঠিক মতো গিয়েছো? হ্যাঁ ঠিক মতোই এসেছি। ও, খাবার খেয়েছো কি? এটা কি আপনার জরুরি কথা? জরুরি কথাটা পরে বলছি, আগে তুমি আগে আমার এই প্রশ্নের উত্তর দাও। না, খাবার রান্না করব তারপর খাবো। ঠিক আছে, তাহলে আগে খাবার রান্না করে খেয়ে নাও, তারপর আমি ফোন দিয়ে বলবো জরুরি কথাটা কি। এখন বললেই তো হয়। না, এখন বলবো না, রাতে আমি কল করব, তখন বলবো, তার আগে বলা যাবে না। ঠিক আছে। ঐশু, বাকিটা বলার আগেই আমি কলটা কেটে দিলাম। এখন ওর সাথে ফালতু কথা বলে সময় নষ্ট করে আমার লাভ নেই। যত কথা বলবো তত সময় নষ্ট হবে। তাড়াতাড়ি করে আগে খাবার রান্না করে নেই, তারপর খাবার রান্না করে খেয়ে শুয়ে নিয়েছিলাম। তখন আমার ফোনটা বাজতে লাগলো। আমি ফোনের দিকে তাকিয়ে দেখলাম মায়ের নাম্বার থেকে কল এসছে। আমি ওর সাথে কথা বলতে চাই না, কিন্তু কি যেন একটা জরুরি কথা বলবে সেটা শোনার জন্য কলটা রিসিভ করে বললাম হ্যালো ম্যাম, বলুন। ডিনার করেছো কি? করেছি। আপনি করেছেন কি? হ্যাঁ, আমিও করেছি। এখন তাহলে বলুন জরুরি কথাটা কি? একটু ওয়েট করো, বলছি কি জরুরি কথা। আমি বিরক্ত হয়ে কলটা কেটে দিলাম। আমি ভালো করে বুঝে গেছি মায়ের জরুরি কোনো কথা নেই, এগুলো আমার সাথে কথা বলার বাহানা। কল কেটে দেওয়ার পর মায়া অনেকবার আমাকে কল দিয়েছিল, কিন্তু আমি কল রিসিভ করিনি। শুয়ে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছি নিজেও জানি না। সকালবেলা ঘুম থেকে নাস্তা করে অফিসের জন্য রেডি হচ্ছিলাম, তখন আমার ফোনে একটা SMS এলো। আমি মেসেজটা ওপেন করে দেখি মায়া মেসেজ দিয়েছে আমার, গুড মর্নিং, সাবধানে অফিসে আসবে, লেট হলেও সমস্যা নেই, কিন্তু অফিসে বা রাস্তায় কোনো মেয়ের সাথে কথা বললে তোমার খবর করে ছাড়বো। মেসেজটা পড়ে আমি হাসতে লাগলাম। হাসার কারণটা হলো মায়ের এসব ব্যবহার দেখে। মায়াকে যতই অবহেলা করি না কেন, আমার খেয়াল ও ঠিকই রাখবে। মেসেজটা পড়ে ফোনটা পকেটে ঢুকিয়ে রেখে দিয়ে বাইরে এলাম। তারপর একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসে কাজ করছিলাম, তখন জান্নাত আমার কাছে এসে বলল, ভাইয়া ভালো আছেন? হ্যাঁ আছি, তুমি ভালো আছো? হ্যাঁ আমি ভালো আছি। আচ্ছা, আপনাকে একটা কথা বলতে এলাম। বলো, কি বলবে? আগামী শুক্রবার আমার বড় ভাইয়ের বিয়ে, আপনাকে এবং সোহান ভাইয়াকে কিন্তু আসতে হবে। শুক্রবারে? ঠিক আছে আসবো, তুমি বরং সোহানকে জানিয়ে দাও। সোহান ভাইয়া
এখনও আসেননি, অফিসে এলে ওনাকে বলে দিব। ঠিক আছে। তারপর জান্নাত আর কিছু না বলে ওইখান থেকে চলে গেল। তারপর আমি আমার কাজ করতে শুরু করলাম। কাজ করতে করতে অনেকক্ষণ সময় পেরিয়ে গেল। তখন পিয়ন এসে বলল ম্যাম ডাকছে। আমি বিরক্তকর ভাব নিয়ে ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আসবো? আসো বসো। আমি কি চেয়ারে বসলাম। তারপর ম্যামকে বললাম, আমাকে ডেকেছেন? তোমাকে একটা কথা বলার জন্য ডেকেছি। বলুন, কি বলবেন? জান্নাত তোমাকে কি ইনভাইট করেছে ওর ভাইয়ের বিয়েতে? করেছে। কেন? তুমি কি সেখানে যাবে? যাব। ঠিক আছে, এখন তাহলে যাও, গিয়ে কাজ করো। একটু পর আমার সাথেই তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। আমি কোথাও যেতে পারবো না, আমার কাজ আছে। আমি যেটা বলছি সেটাই হবে। যাও, এখন গিয়ে কাজ করো। আমি আর কিছু বললাম না। এই কথা বুঝতে পারলাম না যে মায়া জান্নাতের ভাইয়ের বিয়ের কথা জিজ্ঞেস করলো কেন। আবার বলছে এখন গিয়ে কাজ করো, একটু পর আমাকে কোথাও নিয়ে যাবে। সেখানে নিয়ে গেলে দেখা যাবে, ততক্ষণ আমার কাজটা করে নেই। আগে প্রায় 1 ঘন্টা পর মায়া আমার ডেস্কের সামনে এসে বলল, চলো আমার সাথে। মায়ের এমন ব্যবহার দেখে অফিসের সকলেই আমাদের দিকে তাকিয়ে আছে। কি হলো, বসে আছো কেন? চলো আমার সাথে। সকলে যে আমাদের দিকে তাকিয়ে আছে। ওরা তাকিয়ে থাকলে থাকুক, তাতে আমাদের সমস্যা কি? আমার সাথে চলো তাড়াতাড়ি করে। আমি সবার দিকে একবার তাকিয়ে মায়ের সাথে অফিসের ভিতর থেকে বের হয়ে এলাম। বাইরে এসে মায়া একটা রিক্সা ডাক দিল। মায়া রিক্সায় উঠে বসলো। আমি দাঁড়িয়েছিলাম। তখন মায়া আমাকে বলল, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? রিক্সায় ওঠো। আমি আপনার সাথে রিক্সায় কেন যাব? তাহলে কিসে যাবে? আমি অন্য একটা নিয়ে আসছি, আপনি এটাতে চলে যান। তার দরকার নেই, তুমি আমার সাথে এক রিক্সায় যাবে। বলে আমার হাত টান দিয়ে রিক্সায় তুললো। তারপর রিক্সাওয়ালা মামাকে যেতে বলল। একটু পর মায়া একটা রেস্টুরেন্টের সামনে নিয়ে সে রিক্সা থামাতে বলল। তারপর মায়া রিক্সা থেকে নেমে বলল, নিচে নামো এবং আমার সাথে ভেতরে চলো। আমি রিক্সা থেকে নেমে মায়ার সাথে ভেতরে গেলাম। ভেতরে গিয়ে মায়া একটা টেবিলে বসলো। ওর সাথে আমাকে বসতে বলল। আমি বসার পর মায়া ওয়েটারকে ডেকে খাবার অর্ডার করলো। খাবার অর্ডার করে মায়া আমাকে বলল, এখন চুপচাপ খাবারটা খেয়ে নিবে। খাবার শেষ করে শপিং মলে যাব। শপিং মলে কেন? কেনাকাটা করতে যাব। তাহলে আমাকে নিয়ে যাচ্ছেন কেন? সেটা গেলেই বুঝতে পারবে। এখন খাবার খাও। কথা বলার ফাঁকে ফাঁকে ওইটার খাবার দিয়ে গেছে। খাবারগুলো দেখলাম এখানে সবকিছু আমার প্রিয় খাবার। আমি বেশি কিছু না ভেবে খাবারগুলো খাওয়া শুরু করলাম। খাবার শেষ করে হাত ধুয়ে বিল দিতে যাব, তখন মায়া বলল, তোমাকে বিল দিতে হবে না, আমি বিল দিচ্ছি। আমার বিল আপনি দিতে গেলেন কেন? কেন দিতে পারবো না? সেটা না। আর বলতে হবে না, এখন চল আমার সাথে, অনেক কাজ আছে। বলে আমার হাত ধরে রেস্টুরেন্টের বাইরে নিয়ে এলো। এরপর আমাকে নিয়ে রিক্সায় উঠলো। তারপর মায়া বড় একটা শপিং মলের সামনে এসে রিক্সা থামাতে বলল। রিক্সা থামার পর মায়া রিক্সা থেকে নেমে গেল। সাথে আমাকেও নামতে বলল। আমিও নামলাম। রিক্সা থেকে মায়া ভাড়াটা দিয়ে আমাকে নিয়ে ভিতরে চলে গেল। প্রথমে মায়া আমাকে নিয়ে গেল মেয়েদের কর্নারে। সেখানে একটা দোকানে গিয়ে বলল, ভাইয়া যতগুলো শাড়ি আছে একটা একটা করে বের করেন। দোকানদার কয়েকটা শাড়ি বের করে আমার সামনে রাখলো। আমি মায়ের থেকে একটু দূরে দাঁড়িয়েছিলাম। তখন মায়া আমাকে বলল, এত দূরে দাঁড়িয়ে আছো কেন? এদিকে আসো এবং দেখো কোন শাড়িটা সবচেয়ে সুন্দর দেখা যাচ্ছে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, শাড়ি কিনবেন আপনি আর পছন্দ করতে বলছেন আমাকে, এটা আবার কেমন? তোমার পছন্দ করে দিলে সমস্যা কি? তোমার কাছে যেটা ভালো লাগবে আমি সেটাই নিব। শাড়িগুলোর দিকে তাকিয়ে দেখলাম অনেক কালারের শাড়ি আছে। ওর ভিতর থেকে আমার পছন্দ মতো কয়েকটা শাড়ি দিলাম মায়ের হাতে। মায়া সেগুলো প্যাকেট করতে বলল। তারপর আমাকে নিয়ে ছেলেদের কর্নারে গেল। ছেলেদের কর্নারে আসার কারণ আমি বললাম, আপনি আবার ছেলেদের জামা কাপড় পরেন নাকি? কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকো। এটা বলে মায়া কয়েকটা টি শার্ট আমার শরীরের সাথে মাপ নিল। তখন আমি বললাম, আমার শরীরের সাথে কেন মাপ নিচ্ছেন? চুপ করে থাকো তো, এগুলো আমার বয়ফ্রেন্ডের জন্য নিচ্ছি। ওর সাইজ এবং তোমার সাইজ একদম এক। তাহলে আমাকে নিয়ে এসেছেন কেন? আপনার বয়ফ্রেন্ডকে নিয়ে এলেই তো পারতেন। সে অনেক ব্যস্ত মানুষ, ওর হাতেই সময় থাকে না, বুঝেছো? আমি আর কিছু বললাম না। অন্য কোনো প্রেমিক হলে বয়ফ্রেন্ড আছে, এটা শুনলে অনেক কষ্ট পেত, কিন্তু আমার ডায়েরিতে কষ্ট বলে কিছু রাখেনি। মায়া একে একে অনেকগুলো টি শার্ট ও প্যান্ট নিল। তারপর সেগুলোর বিল দিয়ে বাইরে এসে একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলো। অফিসে এসে মায়া নিজের কেবিনে গেল এবং আমি নিজের ডেস্কে গেলাম। দুপুরবেলা লাঞ্চ করলাম না, কারণ বাইরে থেকে খেয়ে এসেছিলাম। তাই কাজ করতে করতে অফিস ছুটি হয়ে গেল। আমি আমার সব কিছু গুছিয়ে অফিস থেকে বের হতে যাব, তখন পিয়ন এসে বলল, ম্যাম ডাকছে। এবার কোনো কিছু না ভেবে ম্যামের কেবিনে গিয়ে বললাম, ম্যাম আমাকে ডেকেছেন? হ্যাঁ, এই প্যান্টগুলো নাও। কি আছে এই প্যাকেটে? প্যাকেটটা হাতে নিয়ে তারপর সেটা বাসায় গিয়ে যখন খুলবেই তখন বুঝতে পারবে। এখন চলো, তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। তার দরকার নেই, আমি একাই চলে যেতে পারবো, আপনাকে এত কষ্ট করতে হবে না। না, আমি তোমাকে নামিয়ে দিয়ে আসবো। এখন কথা বললে চল, তোমাকে তোমার বাসার সামনে নামিয়ে দিয়ে আসি। আমি আর কিছু বললাম না। মায়ের সাথে বাইরে এসে ওর গাড়িতে উঠলাম। মায়া নিজেই ড্রাইভ করছে। একটু পর মায়া আমার বাসার সামনে এসে গাড়ি থামালো। আমি গাড়ি থেকে নামতে যাব, তখন মায়া আমার হাতে টান ধরে
দিয়ে ওর মুখের কাছে নিয়ে 4 ঠোঁট এক করে দিল। সারাদিন শেষে মায়ের এই কাজের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। অনেক চেষ্টা করেও মায়াকে আমার কাছ থেকে ছাড়াতে পারলাম না। তার কারণ হলো আমার দম শেষ হয়ে আসছে 4 মিনিট পর। মায়া আমাকে ছেড়ে দিয়ে বলল, আমাকে এভাবে ছেড়ে চলে যাচ্ছিলে কেন? আমি এবার রাগ ধরে রাখতে পারলাম না। ঠাস করে মায়ের গালে কষে 2টা থাপ্পড় মারলাম। আপনাকে কতবার বলবো যে আমার সাথে এমন ব্যবহার করবেন না? এই কথাটা আপনি বুঝতে পারেন না কেন? কেন আমার সাথে এমন করছেন? আমি তোমাকে ভালোবাসি তাই। কিন্তু আমি আপনাকে ভালোবাসি না এবং কখনো বাসবও না। তাই প্লিজ আমার কাছে নিজের অধিকার দেখাতে আসবেন না। প্লিজ তুমি আমার কথাটা অন্তত শুনে যাও। আমি মায়ের কোনো প্রকার কথা না শুনে গাড়ি থেকে নেমে বাসার ভিতরে চলে এলাম। বাসার ভিতরে এসে প্যাকেটটা রেখে ওয়াশরুমে ঢুকলাম। ফ্রেশ হওয়ার সময় হাতে দেখলাম রক্ত লেগে আছে। রক্ত কোথা থেকে এলো এটাই ভাবতে লাগলাম। তখন মনে পড়লো মায়ের ঠোঁটের রক্ত। এবার নিজেরই খারাপ লাগতে লাগলো। থাপ্পড়টা নাও মারলেও হতো, পরে না হয় ক্ষমা চেয়ে নিব। তারপর ফ্রেশ হয়ে বাইরে এসে মায়ের দেওয়া প্যাকেটটা খুললাম। দেখলাম এখানে সব টি শার্ট ও প্যান্টগুলো আছে যেগুলো কিনা মায়ের সকালবেলা কিনেছিল। একবার ভাবলাম এগুলো ফেলে দিই, আবার ভাবলাম থাক মায়ের জিনিস মায়াকেই ফিরিয়ে দিব। অবশেষে ঠিক করলাম এগুলো মায়াকেই ফিরিয়ে দিব। তাই জামা কাপড়গুলো আবার প্যাকেটে তুলে রেখে দিলাম। তারপর খাবার রান্না করে খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন অফিসে গেলাম। নিজের ডেস্কে বসে কাজ করছি এবং আশেপাশে তাকিয়ে দেখছি মায়া আমার ডেস্কের কাছে দিয়ে ঘোরাঘুরি করছে। আমি সেদিকে বেশি মনোযোগ দিলাম না। অনেকক্ষণ ঘোরাঘুরির পর ম্যাম নিজের কেবিনে চলে গেল। মায়া কেবিনে যাওয়ার সাথে সাথে পিয়ন এসে বলল ম্যাম ডাকছে। তাই মায়ের কেবিনে গেলাম। কেবিনে গিয়ে দেখি মায়া চেয়ারে বসে আছে। আমি কেবিনে যাওয়াতে মায়া বলল, আসো ভেতরে এসে বসো, তোমার সাথে কথা আছে। কি কথা তাড়াতাড়ি বলুন। আমার উপরে কি রেগে আছো? না, আপনার উপর কোনো রাগে থাকবো? আর হ্যাঁ, কালকের ব্যবহারের জন্য সরি। তোমার ওই আঘাত দেওয়াতে আমি কিছু মনে করিনি। তুমি আমাকে হাজার মারলেও আমি তোমার কাছে বারবার ফিরে আসবো। সেটা জানি, কিন্তু আপনি কোথায় কোথায় আমার হাত ধরেছেন কেন? আমার রাগে কণ্ঠ শুনে মায়া ভয় পেয়ে গেল। তাই কাপা কাপা গলায় বলল, ঠিক আছে আর ধরবো না। এখন তাহলে যাও, কাজ করো গিয়ে। এবং আমাকে বারবার বিনা কারণে ডাকবেন না, এতে আমার প্রবলেম হয়। কথাটা বলে মায়ের কেবিন থেকে বের হয়ে এলাম। তারপর নিজের ডেস্কে বসে কাজ করছিলাম। তখন সোহান এসে বলল, কি হয়েছে? ম্যামের সাথে এত রাগীভাবে কথা বললি কেন? আর বলিস না, সবসময় বিনা কারণে আমাকে ডেকে পাঠায়। তার উপর বারবার আমার হাত ধরার চেষ্টা করে। তুই তো জানিস আমার এইসব ভালো লাগে না। ম্যাম তোর সাথে এমন ব্যবহার কেন করেছে? জানি না, এরকম ব্যবহার করে দেখে কালকে দিয়েছি 2টা থাপ্পড়। এটা তুই ভালো করেছিস, এত বেশি বার ভালো না। ঠিক আছে তাহলে থাক, আমি আসছি। বলেই সোহান কোথায় যেন চলে গেল। আমি আবারও কাজ করা শুরু করলাম। কাজ করতে করতে দুপুর হয়ে যাওয়ার কারণে লাঞ্চ করে এলাম। আজকেও মায়া অনেক রেখেছে ওর সাথে লাঞ্চ করার জন্য। ওর সাথে আমি লাঞ্চ করে নিই। সেদিনের মতো কাজ শেষ করে বাসায় চলে এলাম। কালকে শুক্রবার, মানে জান্নাতের ভাইয়ের বিয়ে, তাই আমাকে যেতে বলেছে। কিন্তু ওখানে গেলে তো আর খালি হাতে যাওয়া যাবে না। তাই মার্কেটে গিয়ে একটা পাঞ্জাবি কিনে গিফট প্যাক করে নিলাম। তারপর বাসায় এসে খাবার খেয়ে ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে ঘুম ভাঙলো কলিং বেলের আওয়াজে। অনেকক্ষণ ভাবলাম আমার বাসায় এত সকাল সকাল কে আসতে পারে। এটা ভাবতে ভাবতে দরজা খুললাম। দেখি দরজার কাছে মায়া দাঁড়িয়ে আছে। মায়াকে আজকে অনেক সুন্দরী লাগছে, কারণ মায়া আমার পছন্দ করা একটা শাড়ি পরে এসেছে। মায়ের দিকে তাকিয়ে থেকে এইসব ভাবছিলাম। হঠাৎ করে মনে হলো মায়াকে নিয়ে আমি সব কেন ভাবছি। এগুলো না ভেবে মায়াকে জিজ্ঞেস করি কেন এখানে আসছে। ম্যাম, আপনি এখানে কেন? কেন, তুমি জান্নাতের ভাইয়ের বিয়েতে যাবে না? যাব, কিন্তু আপনি এখানে কেন? তোমাকে নিয়ে যেতে এসেছি। আমাকে নিয়ে যেতে হবে না, আমি একা চলে যেতে পারবো। ভালো হবে আপনি একা চলে যান। না, আমি একা যাব না। আমি গেলে শুধু তোমার সাথেই যাব। কিন্তু আমি আপনার সাথে যাব না, এবং আপনাকে অনুরোধ করে বলতেছি আপনি বারবার এখানে আসবেন না। বাড়িওয়ালা খারাপ ভাববে। যে যা ভাবে ভাবুক, তাতে আমার কিছু যায় আসে না। আপনার কিছু না হলেও আমার অনেক কিছু যায় আসে। তাই আপনাকে বলবো আপনি এখানে আসবেন না। না, আমি অবশ্যই আসব। তারপর মায়া জোর করে আমার রুমের ভিতরে ঢুকে পড়লো। মায়ের এমন ব্যবহারে এবারও নিজেকে কন্ট্রোল করতে পারলাম না। মায়াকে আমার দিকে ঘুরিয়ে দিলাম কষে ঠাস করে একটা থাপ্পড় দিয়ে মায়ের চোখে বড় বড় করে তাকিয়ে থাকলো। তখন আমি বললাম, আপনাকে একটা কথা কতবার বলতে হয় যে আপনি আমার উপর নিজের অধিকার দেখাতে আসবেন না? একটা কথা একবার বললে আপনার মাথায় এই কথাটা ঢুকে না? তুমি আমার সাথে এমন ব্যবহার কেন করো? এমন কুমিরের কান্না আমার কাছে কাঁদবেন না। এখন আপনি নিজে থেকে এইখান থেকে চলে যাবেন, নাকি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিতে হবে? কোনটা? বের করে দেওয়া লাগবে না, আমি নিজেই চলে যাচ্ছি। কথাটা বলেই মায়া বাসা থেকে বের হয়ে গেল। আমিও দরজা লাগিয়ে দিয়ে শুয়ে পড়লাম। মায়ের পাগলামি দিন দিন বাড়ছে। ওকে কিছু বলে না দেখে আমার সাথে বারবার এমন ব্যবহার করতেছে। এখন আর আমার সাথে কথা বলতে আসবে না, কারণ আজকে ওকে যা করলাম এটা করার পর আমার সাথে সহজে কথা বলতে আসবে না। বেলা 11টার দিকে সোহানের নাম্বার থেকে কল এলো। আমি ঘুম ঘুম চোখে কলটা রিসিভ করে বললাম, হ্যালো। কোথায় তুই? আমি তো বাসায় আছি। কেন? এখনো বাসায় কি করছিস? তাড়াতাড়ি রেডি হয়ে আয়, জান্নাতের বাসায় যেতে হবে। ঠিক আছে, রেডি হচ্ছি, কিন্তু তুই কোথায়?
আমি তোর বাসার দিকে আসছি, এতক্ষণে তুই রেডি হয়ে নে। ঠিক আছে আয়। সোহান কলটা কেটে দিল। বিছানায় শোয়া অবস্থা থেকে উঠে ফ্রেশ হতে গেলাম। ফ্রেশ হয়ে এসে রেডি হচ্ছিলাম, তখন কলিং বেল বেজে উঠলো। আমি দরজা খুলে দেখি সোহান দাঁড়িয়ে আছে। সোহানকে কিছুক্ষণ দাঁড়াতে বললাম, তারপর আমি পুরোপুরি রেডি হয়ে ওর সাথে সিঁড়ি দিয়ে নামতে লাগলাম। তখন সোহান বলে উঠল, আচ্ছা মায়া, তোর বাসার নিচে কি করছে? মায়া এখানে কি করবে? পাগল হয়ে গেছিস নাকি? বিশ্বাস না হলে নিচে গিয়ে দেখ, আমার মনে হয় অনেকক্ষণ ধরে এখানে বসে আছে। আমি কিছু বললাম না। মায়া দাঁড়িয়ে থাকতেও পরে বলা যায় না, তবে সকালে যে অপমানটা করেছে তাতে আমার মনে হয় না মায়া আমার জন্য এখানে দাঁড়িয়ে থাকবে। বাসার সামনে রাস্তায় এসে দাঁড়ালাম, আশেপাশে তাকিয়ে দেখছি মায়া আছে নাকি। তখন সোহান দূরে একটা গাড়িতে হাত দেখিয়ে বলল, ওই দেখ মায়া ওই গাড়ির ভিতরে বসে আছে। গাড়িটার দিকে তাকালাম, সত্যি করে ওটা মায়ার গাড়ি। আছে, থাক বাদ দে, এখন একটা রিক্সা ডাক দে, আমাদের যেতে হবে। ঠিক আছে। সোহান একটা রিক্সা ডাকবে, তখনই মায়ের গাড়িটা আমাদের সামনে এসে দাঁড়ালো এবং গাড়ির দরজার জানালা খুললো। আমরা দুজন জানালা দিয়ে তাকিয়ে দেখি মায়া বসে আছে। আমাদের দেখে মিষ্টি একটা হাসি দিয়ে বলল, সোহান কোথায় যাবে? জান্নাতের বাসায়? হ্যাঁ, কিন্তু আপনি কোথায় যাবেন? আমিও জান্নাতের বাসায় যাচ্ছি, চলো গাড়িতে ওঠো, সবাই একসাথে যাব। সোহান, তোর যদি ইচ্ছে থাকে তাহলে তুই যেতে পারিস, আমি ওনার সাথে কোথাও যাব না। আরে কিছু হবে না, চল তো, কথা না বলে গাড়িতে ওঠ। যেতে না চাইলেও সোহানের আবদারে গাড়িতে উঠতে হলো। পিছনের সিটে আমি এবং মায়া ও সামনের ড্রাইভার এবং সোহান বসে আছে। মায়া আমার পাশে বসাতে অনেক সমস্যা হচ্ছে, আমি ওর সাথে বসতে চেয়েছিলাম না, কিন্তু সোহান সামনে ছাড়া বসবে না, তাই আমাকেই পিছনেই বসতে হয়েছে। চুপি চুপি করে মায়ের দিকে একবার তাকালাম, দেখলাম মায়া আমার দিকে তাকিয়ে আছে। এটা দেখে আমার চোখ ফিরিয়ে নিয়ে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলাম। হঠাৎ করে মনে হলো কোনো রকম কিছু আমার হাতে স্পর্শ করছে। হাতের দিকে তাকিয়ে দেখি মায়া আমার হাতের উপর হাত দিয়ে বসে আছে। এটা দেখার সাথে সাথে আমি আমার হাতটা ওর হাতের নিচ থেকে সরিয়ে নিলাম। গাড়ির ভিতর সোহান থাকায় মায়াকে কিছু বললাম না। একটু পর জান্নাতের বাসায় এসে পৌঁছালাম। গাড়ি থেকে নেমে ভিতরে যাচ্ছিলাম, তখনই মায়া এসে আমার পাশে দিয়ে হাঁটতে হাঁটতে আমার হাত ধরলো এবং বলল, প্লিজ এবার অন্তত রাগ করো না, একটু সময় তোমার হাতটা আমাকে ধরতে দাও প্লিজ। আমি মায়ের কাছ থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে একটু দূরে গিয়ে বললাম, আপনি সবসময় আমার থেকে এত দূরত্ব রাখবেন তাহলে আমি খুশি হব। কেন? আমার এসব পছন্দ না তাই, এবং আপনাকে তো বলেছি আপনি আমার সাথে কথা বলতে আসবেন না, তবুও বারবার কেন কথা বলতে আসেন? আমি তোমাকে ভালোবাসি, তাই বারবার তোমার কাছে ছুটে আসি, এবং তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? তোমাকে তো বলেছি আমাকে তুমি করে বলবে। তুমি করে বলতে পারবো না, এবং ভালোবাসার কথা কি যেন বললেন? বললাম আমি তোমাকে অনেক ভালোবাসি, তাই তোমার কাছে বারবার ফিরে আসি। এত যদি আমাকে ভালোবাসতেন তাহলে সেদিন আমাকে ছেড়ে চলে গিয়েছিলেন কেন? তুমি আমার কথাটা একটু শোনো। আসলে সেদিন মায়াকে কিছু বলতে না দিয়ে আমি বলা শুরু করলাম, আপনার কোনো কথা আমি শুনতে চাই না, এবং এইখানে থাকার সময় আমার সাথে কথা বলতে আসবেন না। প্লিজ আজকের দিনে অন্তত আমার সাথে এমন ব্যবহার করো না প্লিজ। কথাটা বলে মায়া আমার হাত ধরার চেষ্টা করেছিল। আমি হাত ধরতে না দিয়ে বললাম, কেন আজকের দিনে আপনার কি যে আপনার সাথে ভালোভাবে কথা বলতে হবে? আজকে একটা অনুষ্ঠান এসেছি, তাই প্লিজ তুমি আমার সাথে অমন ব্যবহার করো না। এসব আমাকে বলে হবে না, চুপ করে আমার সামনে থেকে চলে যান, এরপর যেন আপনাকে আমার সামনে না দেখি প্লিজ। আমি মায়ের কোনো কথাই শুনলাম না। বিয়ে বাড়িতে আসার পর থেকে আমাকে পিছু নিয়ে যাচ্ছে, কোথাও সহজে শেষ হচ্ছে না। এই বাড়িটা চারিদিকে ঘুরে ঘুরে দেখছি, আমার পেছনে মায়াও ঘুরঘুর করছে, তবে আমার সামনে আসার সাহস পাচ্ছে না। এদিকে অনেকক্ষণ ধরে সোহানকে দেখতে পাচ্ছি না, তাই ওকে খুঁজতে লাগলাম। একটু পর দেখলাম সোহান বাইরের বাগানের ভিতর ফোনে কথা বলতেছে, তাই দেরি না করে সোহানের কাছে গেলাম। আমাকে দেখে সোহান কলটা কেটে দিয়ে ফোন পকেটে রেখে বলল, কোথায় ছিলি তুই? তোকে কখন থেকে খুঁজছি জানিস? তখন আমি সোহানের কাঁধের উপর হাত রেখে বললাম, আমি নিজেই তোকে খুঁজছিলাম, সারা বাড়িতে তোকে খুঁজে না পেয়ে এইখানে এলাম, দেখলাম তুই কথা বলছিস। ও আচ্ছা, ম্যাম তোর পেছনে পেছনে ঘুরঘুরি করছে কেন? আর বলিস না, এইভাবে সারাদিন আমার পিছনে ঘুরঘুরি করবে এবং বলবে ভালোবাসি ভালোবাসি। তুই কিছু বলিস না? বলবো না কেন, কালকে এবং আজকে সকালে থাপ্পড়ও দিয়েছি, তবুও আমার পিছনে ছাড়ছে না। ও আচ্ছা, তোকে একটা কথা বলি শোন, তুই কি মায়াকে ভালোবাসিস? আগে অনেক ভালোবাসতাম, কিন্তু সেটা এখন আর নেই। তুই তবু মায়াকে একটা সুযোগ দিয়ে দেখ কি হয়। সেটাও পারবো না। তাহলে কি করবি? সারা জীবন কি কষ্টে কাটাবি? তার সাথে মায়াকে কষ্ট দিয়ে যাবি? দেখ, এখন তোর সিদ্ধান্তের উপর তোদের ভালো থাকা নির্ভর করছে। সেটার বিষয়ে পরে ভাববো, এখন চল। তখন সোহান আমার কাঁধে হাত দিয়ে বলল, যা করবি একটু ভেবেচিন্তে করবি, একটু ভুল করে ফেললেই না তোদের সারা জীবন নষ্ট হয়ে যাবে। সোহানের কথায় অবশ্য অনেক যুক্তি আছে, যদি সারা জীবন এভাবেই মায়াকে কষ্ট দিয়ে যাই তাহলে আমরা কেউ ভালো থাকতে পারবো না, কিন্তু আমি এত সহজে মায়াকে মেনে নিব না। মায়াকে আরও অনেক কষ্ট দিব, আমার প্রতি ওর ভালোবাসা কেমন সেটাও দেখাবো। কথাগুলো ভাবছিলাম, তখন সোহান পাশে এসে দাঁড়িয়ে বলল, জান্নাতের সাথে দেখা করেছিস? না, এখনও দেখা করিনি। তাহলে চল দেখা করে আসি, না হলে পরে আবার ভাববে আমরা বিয়েতে আসিনি।
কিন্তু এখন জান্নাতকে কোথায় পাবো? খুঁজলে ঠিক পাওয়া যাবে, এই বাড়িতে আছে, এটা ছাড়া আর কোথায় যাবে? ঠিক আছে, চল খুঁজে দেখি। তারপর আমরা দুজন জান্নাতকে খুঁজতে লাগলাম। আমি একটু পরপর পিছনে তাকিয়ে দেখছি মায়া আমাকে ফলো করছে নাকি। তবে আমি যতবার তাকিয়েছি ততবার মায়াকে দেখছি আমার পিছনে পিছনে ঘুরলে ঘুরুক, সেদিনের বেশি পাত্তা দিলাম না। জান্নাতকে খুঁজতে খুঁজতে আমরা বরের সামনে এসে পড়েছি। জান্নাতকে দেখতে পেলাম অনেকগুলো মেয়ের সাথে বসে গল্প করছে। আমাদের দেখা মাত্র কাছে বলল, ভাইয়া আপনারা এত লেট করে এলেন কেন? লেট করে আসেনি, আমরা অনেক আগেই এসেছি। এতক্ষণে বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। ও আচ্ছা চলুন আফ। নাদির আমরা ফ্রেন্ডের সাথে পরিচয় করিয়ে দেয়। কথাটা বলে জান্নাত কয়েকটা মেয়েকে আমাদের কাছে ডাকলো। তারপর জান্নাত একে একে সবার সাথে আমাদের পরিচয় করিয়ে দিল। আমরা সবাই মিলে গল্প করছিলাম। মায়ের দিকে চোখ পড়তে দেখলাম রাগে ফুটছে। এটা দেখে আমার অনেক ভালো লাগতে লাগলো। ভাবলাম মায়াকে আরও বেশি করে রাগানো যাক, তাই আরও বেশি করে মেয়েদের সাথে কথা বলতে লাগলাম। মায়া এটা সহ্য করতে না পেরে আমাদের কাছে এসে রাগে ফুসতে ফুসতে বলল, কি হচ্ছে এসব? এখানে এত হাসাহাসি হচ্ছে কেন? মায়া এমন ব্যবহার দেখে জান্নাত আমরা অনেক অবাক হয়ে গেলাম। তখন জান্নাত মায়াকে বলতে লাগলো, কেন ম্যাম, কি হয়েছে? এখানে এত হাসাহাসি হচ্ছে কেন? চুপচাপ বসে থাকলেই তো পারো। ম্যাম এটা তো বিয়ে বাড়ি, এখানে একটু হাসাহাসি না হলে কি মানায়? আপনি আসুন, আমাদের সাথে গল্প করুন। আমি এখন গল্প করব না, এবং তুমি আমার সাথে এসো, তোমার সাথে আমার অনেক জরুরি কথা আছে। বলে মায়া সকালের সামনে আমার হাত ধরে সাদে নিয়ে এলো। বিয়ে বাড়িতে সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকায় সাদে কেউ নেই। মায়া আমাকে দাঁড় করিয়ে দিল। তারপর আমার সামনে দাঁড়িয়ে শক্ত করে কলার ধরে বলল, অন্য মেয়েদের সাথে কথা বলতে ভালো লাগে তাই না? মেয়েদের সাথে কথা বলতে কার ভালো লাগে না শুনি? এমনভাবে আমার সাথে কথা বলতে পারো না। আপনি আমার কে যে আপনার সঙ্গে কথা বলবো? মন থেকে বিশ্বাস করলে জানতে পারবে আমি তোমার কি। আমার এত কিছু জানার দরকার নেই, আগে আপনি বলুন, কলার ছাড়ুন। বলে কলারটা ছাড়িয়ে নিলাম। তখন মায়া চলচল চোখে আমাকে বলল, তুমি প্লিজ আমাকে আরও একটু সুযোগ দাও, আর কখনো তোমাকে ছেড়ে যাব না, সবসময় তোমাকে নিয়ে ব্যস্ত থাকবো। এত মিথ্যা বলার দরকার নেই, আপনি আমাকে পাওয়ার সুযোগটা অনেক আগেই হারিয়েছেন। প্লিজ তুমি আর একটা সুযোগ দিয়ে দেখো। এটা সম্ভব না। কথাটা বলেই সাদের দরজার দিকে তাকালাম। দেখলাম দরজার কাছে সোহান দাঁড়িয়ে আছে। আমাদের কথা শেষ হওয়া মাত্রই সোহান আমার কাছে এসে বলল, তুই ওকে আর একটা সুযোগ দিয়ে দেখ। সোহান, তোকে একটা কথা কতবার বলতে হয়? এটা আমি পারবো না। কেন পারবি না? সকল মানুষ জীবনে একটা করে ভুল করে থাকে, এটা নিয়ে সারা জীবন পড়ে থাকলে তো আর হবে না। আমি এখন এইসব নিয়ে কথা বলতে চাই না, তুই আমার সাথে নিচে চল, মাকে দেখতে আমার ভালো লাগছে না। আমি পরে যাব, তার আগে আমার কথা শোন। তোর যে কথা আছে সেগুলো করে বলিস, এখন শুনতে পারবো না। কথাটা বলে আমি নিচে নেমে এলাম। নিচে এসে একটা ফাঁকা চেয়ারে বসলাম। অন্যদিকে সোহান মায়াকে বলতেছে, ম্যাম সাজ্জাদ তো আপনার এসব ব্যবহার পছন্দ করছে না, তবুও আপনি ওর সাথে এমন ব্যবহার করছেন কেন? না বুঝলে তোমাকে আমার জায়গায় ভেবে দেখো, তুমি কি করতে। আপনার জায়গায় থাকলে আমিও এটাই করতাম। তাহলে এখন এসব বাদ দিয়ে তুমি সাজ্জাদকে একটু বোঝানোর চেষ্টা করো প্লিজ। ঠিক আছে ম্যাম, আপনি চিন্তা করবেন না, আমি দেখি কি করা যায়। এবং ম্যাম আপনাকে বলে রাখি, আপনি আজকে থেকে সাজ্জাদের সামনে একটু কম আসার চেষ্টা করবেন। আমি ভেবে নিয়েছি আমি কি করব, এটা নিয়ে তোমাকে আর ভাবতে হবে না। ঠিক আছে। সোহানও আর কিছু না বলে নিচে এসে সাজ্জাদকে খুঁজতে লাগলো। এদিকে আমি সোহানকে দেখছি কাকে যেন খুঁজছে, তাই আমি ওকে আমার কাছে ডাকলাম। আমাকে কণ্ঠ শুনে সোহান আমার কাছে এলো, এসে বলল, কোথায় ছিলি কখন থেকে খুঁজছি তুই জানিস? আমি তো এখানে সে কখন থেকে বসে আছি। ও আচ্ছা, চল অনেকক্ষণ হয়ে গেছে, এখন চল খেয়ে আসি। ঠিক আছে চল। তারপর আমরা দুজন খাবার খেয়ে নিলাম। খাওয়ার পর সোহানকে বিদায় জানিয়ে বাসার দিকে রওনা দিলাম। আসলে আমি বাসায় যাব না, আজকে ছুটির দিন, তাই রাত পর্যন্ত ঘোরাঘুরি করব। রাস্তা দিয়ে হাঁটছিলাম এবং মায়ের কথা ভাবছিলাম। সোহানের কথাটাই ঠিক, প্রত্যেকটা মানুষ যে জীবনে একটা ভুল করে থাকে, সেই ভুলটা নিয়ে যদি সারা জীবন এইভাবে বসে থাকি তাহলে তো আর হবে না। হাঁটতে হাঁটতে নদীর পাড়ে চলে এলাম। অবশেষে ঠিক করলাম মায়াকে আর একটা সুযোগ দিব। তবে সুযোগটার কথা আমি মায়াকে বলবো না, কয়েকদিন ওকে কষ্ট দিয়ে দেখব। যদি মায়ের ভালোবাসা সত্যি হয়ে থাকে তাহলে ওকে আপন করে নিব। নদীর পাড়ে বসে বাদাম খাচ্ছিলাম, তখনই হঠাৎ করে আমার পাশে এসে কেউ বসলো। পাশে তাকিয়ে দেখি মায়া। অন্য সময় হলে মায়াকে এখানে কয়েকটা থাপ্পড় মারতাম, কিন্তু আমি এখন দেখতে চাই মায়া আমাকে কেমন ভালোবাসে। আজকে মেয়েটার মাথায় একটু বুদ্ধি এসেছে, আমার থেকে একটু দূরে বসেছে যেন স্পর্শ না লাগে। আমি কিছু না বলে বাদাম খাচ্ছিলাম, তখন মায়া আমাকে বলল, আচ্ছা আমাকে একটা কথা বলবে? বলুন, কি জানতে চান? তুমি কি কাউকে ভালোবাসো? একজনকে ভালোবাসি, কিন্তু কেন? সেটা কে একটু বলা যাবে? সেটা আপনি কয়েকদিন পর জানতে পারবেন, এখন না হয় নাই বললাম। না এখন বলো প্লিজ। বলে অনেকবার অনুরোধ করলো, কিন্তু আমি নাম বললাম না। আমি কাকে ভালোবাসি সেটা আপনার একটু পরে জানতে পারবেন। মায়া অনেক জোর করছে নামটা বলার জন্য। তখন আমি বললাম, আপনি তার নামটা জেনে কি করবেন? তাকে খুন করব।
তাকে খুন করবেন কেন সেটা একটু বলবেন? আমার ভালোবাসাতে ভাগ বসেছে, তাই ওকে খুন করব। তাই তোমাকে বলছি, তুমি নামটা একটু বলো। হাজার চেষ্টা করলেও আমি এখন বলবো না। আচ্ছা, না বললে? আমি কিছু বললাম না। আজকে কি কারণে যেন মায়ের সাথে সময় কাটাতে ভালো লাগছে। অনেক বলবেন মায়াকে ভালোবাসি কিনা, মায়াকে তো অনেক আগে থেকেই ভালোবাসি, তবে সেটাতে অনেক মান অভিমান জমা হয়ে আছে। তাই মায়াকে একটু সুযোগ দিব, যদি সেই মান অভিমান ভুলিয়ে আবার ভালোবাসায় জাগিয়ে তুলতে পারে তাহলে ওকে আপন করে নিব, না হলে আর নিব না। বসে বসে আপনাদের প্রশ্নের উত্তর দিচ্ছিলাম, তখন মায়া আবার আমাকে বলল, কত বছর পর আবার তোমার সাথে বসে থেকে সময় কাটাচ্ছি, খুব ভালো লাগছে। আমারও ভালো লাগছে। আচ্ছা, একটা প্রশ্নের উত্তর দিবে? বলেন, কি প্রশ্ন? আমাকে কি আরেকটা সুযোগ দিতে পারবে না, আমার ভালোবাসা কতটা সত্য সেটা দেখানোর জন্য? সেটা সুযোগ আপনি পাবেন না, তাই এইটা নিয়ে কথা না বললে ভালো হবে। প্লিজ, তুমি আমাকে আরেকটা সুযোগ দাও। হবে না। সত্যি বলছি, এবার আর তোমাকে ছেড়ে যাব না, সবসময় তোমার সাথেই থাকবো। আর একবার এসব কথা বললে আমি চলে যেতে বাধ্য হব। আমার রাগে গলা শুনে মায়া আর কিছু বলল না, চুপচাপ বসে রইল। আমি ভেবেছিলাম আর কিছু বলবো না, কিন্তু মায়া সেটা ভুল প্রমাণ করে দিয়ে আমাকে বলল, আচ্ছা, তুমি যেহেতু আমাকে সুযোগ দিবে না, তাহলে সেটার কথাও তোমাকে বলবো না। চুপ করে আছে, কিছু বলছি না। আচ্ছা, তুমি কালকে অফিসে আসবে কি? আসবো কেন? না, তাই এমনি বললাম। আচ্ছা থাকো, আমাকে এখন বাসায় যেতে হবে। তুমি বাসায় যাবে না? আপনি চলে যান, আমার বাসায় যেতে দেরি হবে। মায়া কিছু না বলে আমার গালে একটা কিস করে চলে গেল। আমি অবাক চোখে মায়ের দিকে তাকিয়ে রইলাম, তবে কিছু বললাম না। ওর সব ব্যবহার হিসেবের খাতে তুলে রাখছি, কালকে থেকে ওকে দেখাবো কষ্ট কি জিনিস। মায়া চলে যাওয়ার পরে আমি আরও কিছুক্ষণ নদীর পাড়ে বসে থাকলাম। তারপর আমিও বাসায় চলে এলাম। বাসায় এসে রান্না করছিলাম, তখন হঠাৎ করে সোহান কল দিল। কলটা রিসিভ করতেই ওপাশ থেকে সোহান বলতে লাগলো, হ্যালো, বল। কালকে কি অফিসে আসবি? আসবো তো, তবে এটা জিজ্ঞেস করছিস কেন? না, এমনি বললাম আর কি। তাহলে সকালে দেখা হবে। ঠিক আছে। তারপর সোহান কলটা কেটে দিল। আমিও রান্না করে রাতের খাবার খেয়ে ঘুমাতে যাব, তখন মায়ের নাম্বার থেকে একটা মেসেজ এলো। আমি মেসেজটা চেক করে তাতে লেখা আছে, মিস্টার ডিনার করছো কি? আমিও মেসেঞ্জারে রিপ্লাই দিলাম, লিখে দিলাম, হ্যাঁ করেছি, এবং এখন আমি কথা বলতে পারবো না, সকালে অফিস আছে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে, যা বলার সকালে বলবেন, এখন বাই। মেসেজটা পাঠিয়ে দিয়ে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালে অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়ে দেখি বাসার সামনে জান্নাত যাচ্ছে। তখন আমি জান্নাতকে আমার কাছে ডেকে বললাম, এখান থেকে কোথায় যাচ্ছ? এই তো ভাইয়া, অফিসে যাচ্ছি। আপনি অফিসে যাবেন না? হ্যাঁ, আমিও তো অফিসে যাওয়ার জন্য বাসা থেকে বের হয়েছি। তাহলে তো একসাথেই যাওয়া যায়, কি বলেন? অবশ্যই, চলো যাই। তারপর আমরা দুজন গল্প করতে করতে অফিসে চলে এলাম। অফিসে এসে নিজের ডেস্কে বসছি, তখন পিয়ন এসে বলল, ম্যাম আপনাকে ডাকছে। ঠিক আছে, আমি যাচ্ছি। পিয়ন চলে যাওয়ার পর আমি ব্যাগটা ডেস্কে রেখে ম্যামের কেবিনে গেলাম। ম্যামের কেবিনে গিয়ে দেখি ম্যাম চেয়ারে বসে থেকে কান্না করছে। তখন আমি মায়ের কাছে গিয়ে বললাম, আপনি আমাকে ডেকেছেন? মায়া আমার কথার উত্তর না দিয়ে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল, তুমি প্লিজ আমাকে এভাবে আর কষ্ট দিও না। তোমার অন্য মেয়েদের সাথে মেলামেশা আমার সহ্য হয় না। আরে ম্যাম, আপনি সব কি করছেন? মায়াকে পা থেকে ছাড়ানোর চেষ্টা করছি, কিন্তু মায়া এমনভাবে পা ধরে আছে যেন আমি পারছি না। অনেক কষ্টের পরে যখন ছাড়লাম তখন মায়া বলল, তুমি আমার সাথে এমন করছো কেন বলো তো? সেটা আমার থেকে আপনি ভালো জানেন, এবং আমাকে অন্য মেয়েদের সাথে কথা বলতে দেখলে আপনার সমস্যা কি? তোমাকে অন্য মেয়েদের সাথে আমি সহ্য করতে পারি না, আমার অনেক কষ্ট হয়। মনে মনে বললাম, এইটুকুই কষ্ট পেয়ে এই অবস্থা, আমি তো ওর থেকে বেশি কষ্ট পেয়েছি। তার সবটুকু মায়াকে দিব, তারপর ওকে আপন করে নিব। আমি কিছু বলছি না দেখে মায়া আবার বলল, কি হলো, তুমি কিছু বলছো না কেন? বলার মতো কিছু নেই, এইটুকু কষ্ট পেয়ে এমন অবস্থা, তাহলে ভাব আমি এত বছর ধরে কিভাবে আছি। আমি সব বুঝতে পারছি, এখন তুমি শুধু আমাকে একবার আপন করে নাও, দেখবে তোমার সব কষ্ট আমি ভুলিয়ে দিব। মায়ের এমন কান্না আমার ভালো লাগছে না। মনে বলছে মায়াকে তুলে বুকে জড়িয়ে নেই, কিন্তু এখন সেটা করলে মায়ের শাস্তি দেওয়া হবে না। কি হলো, কিছু বলছো না কেন? আমার ভাবার জন্য কিছুক্ষণ সময় লাগবে। তোমার যত সময় লাগে তুমি নাও, সমস্যা নেই। তারপর আমি কিছু না বলে মায়ের কেবিন থেকে বের হয়ে সোহানের কাছে গেলাম। আমার চিন্তা মাখা মুখ থেকে সোহান বলল, কি হয়েছে তোর? এত চিন্তিত লাগছে কেন? কি করবো কিছু বুঝতে পারছি না। কি বলবি সেটা আমার সাথে শেয়ার কর, তাই তো হয়। সোহানকে সব ঘটনা খুলে বললাম। ও আচ্ছা, তুই এখন কি মায়াকে ভালোবাসিস? সেটা তো অনেক আগে থেকেই বাসি, কিন্তু সেটার উপর অনেক রাগ অভিমান জমে আছে। সেই রাগ অভিমানগুলো সব ভুলে গিয়ে মায়াকে আপন করে নে। আমি কিছু না বলে সোহানের ডেস্ক থেকে নিজের ডেস্কে এলাম। আজকে কেন যেন কাজ করতে মন চাইছে না, শুধু মায়াকে চিন্তায় মাথায় ঘুরপাক খাচ্ছে। সেদিনের মতো অফিস শেষ করে বাসায় এলাম।
আজকে মায়া অনেকবার কথা বলতে এসছে, কিন্তু আমার ভালো লাগছে না দেখে ওর সাথে কথা বলিনি। বাসায় এসেও অনেকক্ষণ ভাবলাম, সবশেষে ঠিক করে নিলাম কালকে মায়াকে প্রপোজ করব, ওকে আর কষ্ট দিব না। ওটা তো গেল আমার কথা। অন্যদিকে মায়া অফিস থেকে ফিরে এসে মায়া নিজের রুমে গিয়ে কান্না করেই চলেছে। মায়ের মনে ভয় হচ্ছে সাজ্জাদ ওকে মেনে নিবে না, সেজন্য কান্না করছে। মায়ের বাবা একটা কাজে বাসার বাইরে গিয়েছিল, বাসায় এসে দেখে মায়া প্রচুর কান্না করছে। তাই মায়ের বাবা বলল, কি হয়েছে, এত কান্না করছিস কেন? বাবা, আমি আমার সব কিছু হারিয়ে ফেললাম বোধহয়। কি হয়েছে আমাকে সব খুলে বল। মায়া ওর বাবাকে সাজ্জাদ এবং মায়ের সব ঘটনা খুলে বলল। সেটা শুনে মায়ের বাবা বলল, তুই কি সাজ্জাদকে ভালোবাসিস? বাবা, ওকে ছাড়া আমি বাঁচতে পারবো না। আমারও সাজ্জাদকে পছন্দ, তুই চিন্তা করিস না, আমি সাজ্জাদের সাথে কথা বলে দেখছি কি করা যায়। সাজ্জাদ রাজি থাকলে কালকে তোদের বিয়ে দেব। ঠিক আছে। আমাকে সাজ্জাদের বাসার ঠিকানা দে, ওর সাথে আমি কথা বলে আসি। বাবা, আমাকেও নিয়ে চলো প্লিজ। তুই পরে যাস, আমি গিয়ে ওর সাথে কথা বলে আসি আগে। তারপর মায়া ওর বাবাকে সাজ্জাদের ঠিকানা দিল। মায়ের বাবা সাজ্জাদের বাসার উদ্দেশ্যে রওনা দিলেন। এদিকে আমি রুমের ভিতরে কিছু কাজ করছিলাম, তখন হঠাৎ করে আমার কলিং বেল বেজে উঠলো। আমি গিয়ে দরজা খুলে দেখি মায়ের বাবা দাঁড়িয়ে আছে। ওনাকে দেখে আমি অবাক হলাম, তাই বললাম, স্যার আপনি এখানে? এসেছি তোমার সাথে জরুরি কথা বলতে। ও আচ্ছা, ভিতরে আসুন। মায়ের বাবা ভিতরে এসে খাটের উপর বসলেন, তারপর আমাকে বললেন, দেখো মায়া তোমাদের সম্পর্কের কথা আমাকে বলেছে। মানুষ একটা ভুল করেই থাকে, সেটা নিয়ে এত বেশি রেগে থাকা ভালো না। স্যার আপনার কথা আমি বুঝতে পারছি, আমি এখন আর মায়ের উপর রেগে নেই। তাহলে তুমি আমার মেয়েকে এত কষ্ট দিচ্ছ কেন? আমি মাকে বোঝাতে চাইছি যে কারো মন ভাঙলে কেমন লাগে। এবার তোমার কাছে আমার একটা অনুরোধ, সেটা কি তুমি রাখবে? বলুন, আমি রাখার চেষ্টা করব। তুমি আমার মেয়েকে আর কষ্ট দিও না, তুমি ওকে বিয়ে করে নাও প্লিজ। স্যার আপনি কি পাগল হয়ে গেছেন? কোথায় আপনারা এবং কোথায় আমি? আমার মতো এতিম ছেলের সাথে আপনার মেয়ের বিয়ে দিবেন? দিব। আমার কাছে আমার মেয়ের সুখী সবকিছু, তুমি প্লিজ আমার কথা না করো না। আমি মনে মনে ভাবলাম, মায়ের সাথে একটু মজা করা যাক। এমন মজা করব যেটা কিনা সে কখনো ভুলবে না। মানবে কিনা সেটা জানি না, তবু একবার বলে দেখি তো। মায়ের বাবাকে বললাম, আচ্ছা আমি আপনার মেয়েকে বিয়ে করতে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে কালকে তোমাদের বিয়ে দেব। আমার কথাটা একটু শেষ করতে দিন। ঠিক আছে, বলো কি কথা। আমি যে মায়াকে বিয়ে করব এটা ওকে বলবেন না, বলবেন যে সাজ্জাদ তোকে বিয়ে করবে না, তাই অন্য একটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করে এসেছি। এটা করলে মায়া যদি অন্য কিছু করে ফেলে তাহলে? আমি জানি মায়া কিছু করবে না, আমি মায়ের সাথে মজা করার জন্য এই কথাটা বললাম। আপনি গিয়ে ওকে এই কথাটাই বলবেন, কেমন? ঠিক আছে, তুমি যা বলবে তাই হবে। আমি তাহলে এখন আসি। বলে মায়ের বাবা চলে গেল। আজকে আমি খুব খুশি, কারণ আমি যাকে ভালোবাসি তাকে নিজের করে পাবো। পকেট থেকে ফোনটা বের করে সোহানকে কল দিয়ে কাকার চায়ের দোকানে আসতে বললাম। সোহানকে আসতে বলে আমি বাসা থেকে বের হয়ে কাকার চায়ের দোকানে গিয়ে দেখি সোহান বসে আছে। আমি হাসি মাখা চেহারা দেখে সোহান বলল, আজকে এত খুশি খুশি কেন? সেটা জানলে তুই অনেক খুশি হবি। কি এমন খুশির খবর যেটা আমাকে একটু বল। মায়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কালকে আমাদের বিয়ে। মানে কখন কি হলো? সোহানকে সব ঘটনা খুলে বললাম। এটা শুনে সোহানও অনেক খুশি হলো। তারপর আমরা দুজন মিলে গল্প করতে লাগলাম। অন্যদিকে মায়ের বাবা বাসার ভিতরে ঢুকতে মায়া দৌড়ে তার কাছে গিয়ে বলল, বাবা, সাজ্জাদ কি বললো তোমাকে? আমাকে বিয়ে করবে কি? আমাকে ক্ষমা করে দিস, সাজ্জাদ তোকে বিয়ে করবে না, তাই অন্য ছেলের সাথে তোর বিয়ে ঠিক করে ফেলেছি। এই কথা শোনার পর মায়া অনেক কান্না করতে লাগলো এবং বলল, আমি তোমাকে পাঠিয়েছি কিসের জন্য এবং তুমি কি করে এলে? আমি শুধু সাজ্জাদের, তাছাড়া আমি আর কারো না। তুই চিন্তা করিস না। না বাবা, যে জীবনে সাজ্জাদকে পাবো না সেটা রেখে আমার কোনো প্রকার লাভ নেই। কথাটা বলে মায়া টেবিল থেকে ফল কাটার ছুরিটা নিয়ে নিজের হাত কেটে ফেললো, যার কারণে হাত দিয়ে প্রচুর রক্ত পড়তে লাগলো। তখন মায়ের বাবা তাড়াতাড়ি করে মায়ের হাত ধরে বলল, তুই পাগল হয়ে গেছিস নাকি? মায়ের হাত দিয়ে রক্ত বের হয়ে কারণে মায়া বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। তখনই সে জ্ঞান হারিয়ে ফেলল। মায়ের বাবা দেরি না করে ডাক্তারকে কল দিয়ে তার বাসায় আসতে বলল। এদিকে আমি সোহানের সাথে কথা বলছি, তখন আমার ফোনে একটা কল এলো। ফোনটা বের করে দেখি মায়ের বাবার নাম্বারটা, তাই কলটা রিসিভ করলাম। তখন মায়ের বাবা ওপাশ থেকে বলতে লাগলো, হ্যালো সাজ্জাদ, কোথায় তুমি? কেন স্যার, কি হয়েছে? তুমি তাড়াতাড়ি করে আমার বাসায় চলে আসো, মায়ের অবস্থা খুব খারাপ। আচ্ছা আপনারা থাকুন, আমি আসছি। আমি ফোনটা রেখে দিয়ে দেরি না করে বেরিয়ে পড়লাম মায়ের বাসার দিকে। জানি না মায়ের আবার কি কাজ করে বসলো। তাড়াতাড়ি করে মায়ের বাসার এসে কলিং বেল বাজালাম। তখন মায়ের আম্মু এসে দরজা খুলে দিল। আমি তার সাথে কথা না বলে মায়ের বাবার কাছে গিয়ে বললাম, স্যার কি হয়েছে, আমাকে এইভাবে আসতে বললেন কেন? তোমার কথা অনুযায়ী মায়াকে বলেছি, সেটা শুনে মায়া ওর হাত কেটে আত্মহত্যা করেছে। মায়া এখন কোথায়? ওর রুমে আছে, ডাক্তার ওর হাতে ব্যান্ডেজ করছে। আমি আর কিছু না বলে মায়ের রুমের দিকে যেতে লাগলাম। আজকে আমার জন্য মায়ের এই অবস্থা, আমি যদি এই মজা না করতাম তাহলে এমনটা আর হতো না। আজকে মায়ের কিছু হয়ে গেলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না।
মায়ের রুমের সামনে এসে দরজা খুলে ভিতরে গেলাম। মাকে বিছানার উপর শুয়ে রাখা হয়েছে, বিছানায় দিয়ে রক্ত মাখামাখি। মায়ের এমন অবস্থা দেখে আমি ঠিক থাকতে পারলাম না, মায়ের কাছে যাব এমন সময় ডাক্তার আমাকে আটকিয়ে বললেন, আরে আপনি এভাবে রোগীর কাছে যেতে পারবেন না। কেন? ওনার এখন ঘুমের প্রয়োজন, শরীর থেকে অনেক রক্ত বের হয়ে গেছে, আর একটু দেরি হলে ওনার অবস্থা আরো খারাপ হয়ে যেত। আমি ওর কাছে গিয়ে বসে থাকতে পারি? সেটা পারবেন, তবে ওনার ঘুমের ডিস্টার্ব করতে পারবেন না। ঠিক আছে। ডাক্তার আমাকে আর কিছু না বলে রুম থেকে বেরিয়ে চলে গেল। ডাক্তার চলে যাওয়ার পর মায়ের বাবা আমাকে ডেকে বললেন, ডাক্তার কি বললো? চিন্তার কি কোনো কারণ আছে? না স্যার, এখন আর চিন্তার কোনো কারণ নেই, এবং পারলে আমাকে ক্ষমা করে দিবেন। তোমাকে আমি ক্ষমা করবো না, তোমাকে শাস্তি পেতে হবে। আপনি আমাকে যে শাস্তি দিবেন আমি সেটাতেই রাজি। শাস্তিটা হলো তুমি আমার মেয়েকে বিয়ে করবে এবং সারা জীবন ওর সঙ্গে থাকবে। কথাটা বলে উনি হেসে দিলেন। ওনার এমন কথা শুনে আমি অনেক খুশি হলাম। আমি কিছু বলবো তার আগে মায়ের বাবা বলল, যাও মায়ের কাছে যাও, আমি তোমাদের বিয়ের আয়োজন করছি। বলে উনি চলে গেলেন। আমিও দেরি না করে মায়ের রুমে চলে গেলাম। মায়ের রুমে গিয়ে ঘড়ির দিকে তাকালাম, দেখলাম রাত 8টা বাজে। মা এখন ঘুমাচ্ছে, শরীর খারাপ, তাই মাকে ডাকলাম না। চুপ করে গিয়ে মায়ের পাশে বসে ওর ঘুমন্ত চেহারার দিকে তাকিয়ে থাকতে লাগলাম। ঘুমন্ত অবস্থায় মায়াকে অনেক সুন্দর লাগে। কিছুক্ষণ মায়ের দিকে তাকিয়ে থেকে পকেট থেকে ফোন বের করে টিপতে লাগলাম। সেদিন সারা রাত মায়ের পাশে উভয়ই বসেছিলাম। মায়ের আম্মু এসে অনেকবার খাওয়ার জন্য ডেকে গেছে, তবুও আমি খাবার খাইনি। মায়ের পাশে বসে থাকতে থাকতে কখন ঘুমিয়ে গিয়েছিলাম খেয়াল নেই। ঘুম ভাঙলো নরম হাতের স্পর্শে। চোখ খুলে তাকিয়ে দেখে মায়া আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আমাকে উঠতে দেখে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম সকাল 8টা বাজে। তাই মায়াকে বললাম, কি আমার সাথে কথা বলবে না? আপনি কে এবং এখানে কি করছেন? এখানে কি করব মানে, আমি আমার হবু বউয়ের কাছে এসেছি। মায়াকে আমার দিকে ঘোরানোর চেষ্টা করছি, কিন্তু মায়া আমার দিকে ঘুরছে না। রাগে অভিমানে উল্টো দিকে শুয়ে আছে। তাই মায়া আমার কাছ থেকে উড়ে হাত ছাড়িয়ে নিয়ে বলল, কে আপনার হবু বউ? আমি আবার মায়ের হাতটা ধরে বললাম, আমি যার হাত ধরে আছে সেই আমার হবু বউ। আমি কারো হবু বউ না, এবং প্লিজ আপনি এখান থেকে চলে যান, আপনার সাথে কথা বলতে চাই না। সত্যি কথা বলছি, চলে যাবো কিন্তু। যান, আপনাকে আমার দরকার নেই। ঠিক আছে থাকো, চলে গেলাম। এই বলে মায়ের কাছ থেকে উঠে আসতে যাব, তখনই মায়া আমার হাত ধরে টান দিয়ে আমার বুকে মাথা লুকিয়ে বলল, আমি চলে যেতে বলেছি তাই এভাবে চলে যাবে নাকি? তুমি খুব পচা, আমাকে একটু ভালোবাসো না। ভালো না বাসলে কি তোমাকে বিয়ে করতাম? আমি জানি না। আচ্ছা, তুমি হঠাৎ এই কাজটা করতে গেল কেন, কি কারণে? আমার বিয়ে অন্য কারোর সাথে হয়ে যাবে তাই। আরে পাগলি, তোমার বিয়ে অন্য কারোর সাথে না, আমার সাথেই হচ্ছিল। মানে? আসলে আমি তোমার সাথে মজা করার জন্য তোমার বাবাকে বলেছিলাম যে এটা বলে যে আমার এবং মায়ের বাবা কথা সব খুলে বললাম। আপনারা এটা জানেন তাই লিখলাম না। আমার পুরো ঘটনা শুনে মায়া রাগে ফুঁসতে ফুঁসতে বলল, যা, তোর সাথে আমি কোনো কথা বলবো না। বলে আমাকে ছেড়ে দিয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। আমিও কম কিসে পিছন থেকে জড়িয়ে ধরে বললাম, আরে এত রেখে যাচ্ছ কেন? আমি তো তোমার সাথে মজা করার জন্য এমন কাজ করেছিলাম, আমি জানতাম নাকি তুমি এমন একটা কাজ করবে। তখন মায়া আমার দিকে ঘুরে আমাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলতে লাগলো, তুমি জানো আমার বিয়ে অন্য একটা ছেলের সাথে হবে? এটা শুনে নিজেকে ঠিক রাখতে পারিনি, মনের ভেতর জেদ নিয়ে বসেছিলাম, তোমার না হলে আর কারো হব না, তাই এই কাজটা করেছিলাম। যা করার করছো, এরপর থেকে আর এমন কাজ করবে না, করলে তোমার খবর আছে। ঠিক আছে। আমাকে একটা প্রশ্নের উত্তর দিবে? একটা কেন, 1000টা প্রশ্ন করো, আমি তোমার সকল প্রশ্নের উত্তর দিতে প্রস্তুত। তুমি সত্যটা জানলে কিভাবে? সেটা অনেক বড় কাহিনী, পরে এক সময় বলবো। না, তুমি এখন বলো। আসলে তুমি যে ইরার সাথে এমন কাজ করবে সেটা আমার বিশ্বাস হয়নি, তবে আমার মান অভিমানের জন্য তোমার কাছে যাইনি। তুমি আমাকে ছেড়ে যাওয়ার পর আমি সবসময় কান্না করতাম, তবে সেটা সবার আড়ালে। মাঝে মাঝে তোমার নাম্বারে কল দিতাম, কিন্তু সেটা বন্ধ বলতো। এইভাবে কয়েক বছর কেটে যায়, আমার পড়াশোনাও শেষ। সেদিন এই শহরে আসতে যাব, সেদিন কি একটা যেন ফেসবুকে ঢুকেছিলাম। অনেক বছর ধরে ফেসবুকে না আসার কারণে অনেক মেসেজ জমা হয়েছিল। মেসেজগুলো চেক করছিলাম, তখন ইরার একটা মেসেজ আমার সামনে আসে। সেটাতে লেখা ছিল, আমি অনেক বড় ভুল করেছি, যেটা শাস্তি আমাকে পেতে হচ্ছে। তুই একটু আমার বাসায় আসবি, তোর সাথে কথা আছে। তোর নাম্বারটাও আমার কাছে নেই, তাই তোকে কল দিতে পারছি না। আমি মেসেজটা পড়ে আর দেরি করিনি, ইরার আগে ঠিকানায় চলে গেলাম, কিন্তু সেখানে গিয়ে ইরাকে পাইনি। পরে জানতে পারি ওরা নাকি এখান থেকে চলে গিয়েছে। তখন আমি আপনাদের কলেজের একটা ছেলের সাহায্যে ইরার বাসা খুঁজে বের করি। তারপর আমরা ইরার বাসায় যাই, কিন্তু সেখানে গিয়ে জানতে পারি ইরা মারা গেছে। কথাটা বলে মায়া কান্না করতে লাগলো। আমি মায়ের চোখের পানি মুছে দিয়ে বললাম, বাকিটা আমি জানি, আর বলতে হবে না। তুমি কিভাবে জানো? তুমি যে ছেলেটাকে নিয়ে গিয়েছিলে সে আমাকে বলেছে। তার মানে তুমি জেনে শুনে আমাকে কষ্ট দিচ্ছিলে? অবশ্যই। এটা শোনার মায়া আমাকে মারতে লাগলো। অনেকক্ষণ মারার পর বলল, সব জানতে তাহলে আমাকে এত কষ্ট দিলে কেন? তোমাকে কষ্ট দিয়েছি তোমাকে বোঝানোর জন্য যে আমি কেমন কষ্টে আছি। আমাকে ক্ষমা করে দাও, আমি জানতাম না আসল ঘটনা।
হ্যাঁ, আমি বুঝতে পেরেছি তুমি কিভাবে বিশ্বাস পেলে যে আমি ইরাকে কিছুই করিনি। ইরা সব কিছু চিঠিতে লিখে দিয়ে গিয়েছে, সেটা পড়ে আমার কাছে পুরো ঘটনা ক্লিয়ার হয়ে গেছে। আমি কি চিঠিটাকে দেখতে পারি? আচ্ছা দাঁড়াও, আমি নিয়ে আসছি। বলে মায়া ইরার লেখা চিঠিটা আমার হাতে দিল। আমি জানার খুব আগ্রহ ইরা এই চিঠিতে কি লিখে গিয়েছে, তাই চিঠিটা খুলে পড়তে লাগলাম। চিঠিতে মায়ের জন্য লেখা হয়েছিল, তাই সব জায়গায় আমার নাম ব্যবহার করে লিখেছে। আমি জানি যখন তুমি চিঠিটা পড়বে তখন বোধ হয় আমি থাকবো না। মায়া, পারলে আমাকে ক্ষমা করে দিও। আমি জীবনে অনেক বড় একটা ভুল করেছি, সেটা শাস্তি আমি এখন পাচ্ছি। আমাকে ক্ষমা করে দিও। জানি না সত্যটা জানার পর তুমি আমাকে ক্ষমা করতে পারবে না, তুই আগেই চেয়ে নিলাম। সেদিন যে ঘটনাটা দেখেছিলে সেটি সম্পূর্ণ আমার সাজানো নাটক ছিল। আমি তোমাদের দুজনকে আলাদা করার জন্য কাজটা করেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি এই কাজটা করা আমার ঠিক হয়নি। আমার ক্যান্সার ধরা পড়েছে, হয়তো এই পাপটা করার জন্যই আল্লাহ আমাকে শাস্তি দিচ্ছেন। পারলে আমাকে ক্ষমা করে দিও। ইতি ইরা। চিঠিটা পড়ে আমি কিছু বুঝতে পারলাম না। মায়া আমার হাত থেকে চিঠিটা নিয়ে বলল, আমি জানি তুমি এই চিঠিটার কথা বোঝোনি, কিন্তু আমি এইটুকু কথাই সব কিছু বুঝে গিয়েছি। তুমি কিভাবে জানলে আমি এর কিছু বুঝিনি? তোমাকে ভালোবাসি তাই বুঝতে পেরেছি। আচ্ছা, আমরা বিয়ে করব কবে? তখনই মায়ের বাবার রুমের ভিতরে প্রবেশ করে বলল, আজকে সন্ধ্যায় তোমাদের বিয়ে হবে। এটা শুনে মায়া খুশি হয়ে বলল, তুমি যেটা করবে সেটাই হবে। তোরা তোদের বন্ধুদের আসতে বল। ঠিক আছে বাবা, তুমি চিন্তা করো না, আমি বলে দিব। ঠিক আছে, তাহলে থাক, হাতে অনেক কাজ আছে। বলে মায়ের বাবা চলে গেলেন। তখন মায়া আমার কাছে এসে হাত ধরে বলল, আমাকে কথা দাও, আমাকে আর কখনো কষ্ট দিবে না। কখনো দিব না। তুমিও আমাকে কথা দাও, কখনো আমাকে ছেড়ে দেবে না। কথা দিলাম, কখনো তোমাকে ছেড়ে যাব না। তখনই আবার কেউ মায়ের রুমে ঢুকে পড়ল। আমার দরজার দিকে তাকিয়ে দেখি সোহান এবং সোহানের বউ এসছে, এবং আমার মায়ের কথা বলা দেখে সোহান বলল, কথা সারা জীবন বলতে পারবি, এখন চল আমার সাথে। কোথায় যাব? কোথায় মানে? সন্ধ্যায় তোদের বিয়ে, তোদের রেডি করতে হবে তো নাকি? ঠিক আছে, তোরা যা, আমরা আসছি। না, এখন গেলে তোকে সাথে করে নিয়ে যাব, তুই চল আমাদের সাথে। তখন আমি মায়াকে বললাম, তাহলে থাকো, রাতে কথা হবে এবং নিজের খেয়াল রেখো। এটা বলে সোহান আমাকে অন্য একটা রুমে নিয়ে গেল। সারাদিন সেই রুমের ভিতরে আমি এবং সোহান গল্প করলাম। সন্ধ্যায় কাজে এসে আমাদের বিয়ে করিয়ে দিয়ে গেল। আজকে থেকে আমাদের নতুন পথ চলা শুরু। সবাই দোয়া করবেন যেন সারা জীবন একসাথে কাটাতে পারি। বিদ্রোহ দোয়া করতে বলেছি, কিন্তু কার জন্য করতে বলেছি সেটা কিন্তু বলিনি, তাই ভেবে চিন্তে দোয়া করবেন।